হ্যালো হ্যালো বাচ্চা পার্টি, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আজকে ডিসকাশন হবে সেটা হচ্ছে রাসায়নিক গণনা, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন। মেনলি এখানে নিউমেরিক্যাল রয়েছে, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। সবার একটা ভয়ের জায়গা থাকে যে এই চ্যাপ্টার থেকে মনে হয় স্যার অঙ্কগুলো করতে পারবো না, পরীক্ষায় মনে হয় এটাই ছেড়ে দিয়ে আসতে হবে। তো দেখো না, এনকেডি স্যার কেমনভাবে এই চ্যাপ্টারের সঙ্গে তোমাদের সঙ্গে ডিল করেছেন সেটা একবার দেখে নাও। আমি তো ফুল কনফিডেন্ট যে আমি তোমাদের একদম জলভাত করে দেবো এই চ্যাপ্টারটা। এরপর থেকে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র একটা কন্ডিশনটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ অবধি যে জিনিসগুলো যেভাবে বলবো সেইভাবে তোমাকে থরলি ফলো করতে হবে। যা যা জিনিস দেবো সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার তুমি বলবে স্যার কত পরিমাণ নষ্ট হলে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, বা কত পরিমাণ এখানে ভর কমলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেটা কি করে পাবো? সেটার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেটাকে আমরা আইনস্টাইনের ওই যে ভর শক্তির তুল্যতা সূত্রের যে সমীকরণ, বিক্রিয় পদার্থের ভর কমলে তবে গিয়ে তার তুল্য পরিমাণ আমি শক্তি পাচ্ছি, তাই না? এবার কত পরিমাণ থেকে কত পরিমাণ তোমার ভর নষ্ট হচ্ছে, তার দরুন কত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে সেই শক্তির পরিমাণ। আর সিটা কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আমি বলেছিলাম তোমাদের, যখন ওই কিছু পরিমাণ ভর যখন লস হচ্ছে তখন তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হবে। কতটা শক্তি উৎপন্ন হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থকে সংক্ষেপে রিপ্রেজেন্ট করে বিক্রিয়ায় কি বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে এবং কি বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে তাদের পরমাণু সংখ্যা সমান করে সংক্ষেপে যে ওই যে প্রকাশ করার পদ্ধতি, ওটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ওয়েলকাম টু রাসায়নিক গণনা, দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10-এ। আজকে কিন্তু এই জিনিসটা আমার কাছে একটা চ্যালেঞ্জ রইল তোমাদের জন্য, যে এই চ্যাপ্টার তোমাদের সহজ করে দেখাবোই, একদম দেখাবোই, সহজ তোমাদের করে দেবই। এরপর থেকে কোনো একটা বাচ্চারও এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না, পাক্কা। একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে তোমাকে সুন্দর করে ধরে 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 জিনিসগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। আমি এখানে ইংলিশটা লিখে দিচ্ছি। আমি এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, কেমিক্যাল ক্যালকুলেশন বা হচ্ছে রাসায়নিক গণনা, ঠিক আছে? চলো তাহলে আমাদের সমস্ত জিনিসগুলো এখানে রেডি করা রয়েছে, দিলে আমাদের অ্যাকচুয়ালি পড়াতে সুবিধা হয়। না হলে তোমরা বইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবে না। বইয়ের জিনিসপত্র এখানে লেখা রয়েছে। ফার্স্ট যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভর সংরক্ষণ সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র। আমি কালিটা একটু ডিফারেন্ট করে নেব। কালিটা ভরের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা প্রথমে জিনিসটা শুরু করব। দেখো, ওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলে দিতে চাই। তোমরা ক্লাস 11-এ যখন উঠবে তখন তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ডিটেলে জানতে পারবে। আমি একটা সিম্পল তোমাকে জিনিস বলি, শোনো। সাপোজ এ আর বি এরা বিক্রিয়া করছে পরস্পরের সঙ্গে, দিয়ে বিক্রিয়া করে এরা সি আর ডি উৎপন্ন করলো। তাহলে এখানে বিক্রিয়ককে এ আর বি হচ্ছে এখানকার বিক্রিয়ক, আর সি আর ডি হচ্ছে এখানে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করছে তাদেরকে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট বলা হয়। কি বলা হয়? রিয়াক্ট্যান্ট বা হচ্ছে বিক্রিয়ক বলা হয়। ইংলিশ টার্মটা আমি এক্ষুনি তোমাকে লিখে দিচ্ছি। রিয়াক্ট্যান্ট বা হচ্ছে বিক্রিয়ক বলা হয়, এটাকে বলা হয় বিক্রিয়ক। আমরা যদিও এর পরেও রয়েছে, তাও আমি এখানে লিখে দিচ্ছি, বিক্রিয়ক হবে। এটাকে বলা হচ্ছে বিক্রিয়ক। ইংরেজিতে বলা হবে রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট বলা হবে। আর যেটা উৎপন্ন হয়েছে, ওইগুলো বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয়েছে ওটাকে বলা হয় বিক্রিয়াজাত। এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, যেটাকে আমরা প্রোডাক্ট বলবো। ইংরেজিতে প্রোডাক্ট বলবো, প্রোডাক্ট। তাহলে বুঝলে, রিয়াক্ট্যান্ট হচ্ছে বিক্রিয়ক পদার্থ যারা বিক্রিয়া করে, আর ওইগুলো বিক্রিয়া করে পরস্পরের সঙ্গে যেটা উৎপন্ন করে তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ বলা হয় অ্যাকচুয়ালি, বিক্রিয়াজাত পদার্থ বা এদেরকে আমরা ইংরেজিতে কি বলবো? প্রোডাক্ট বলবো, ঠিক আছে? আর এখানে রিয়াকশন কন্ডিশন তো দেওয়া হয়। এই যখন একটা কেমিক্যাল রিয়াকশন চলে বাবু, তখন না এরা কিছু রীতিনীতি মেনটেন করে, রীতিনীতি মেনে কিন্তু এইগুলো বিক্রিয়া করে। এই যে রীতিনীতি যেগুলো মেনে অ্যাকচুয়ালি তারা বিক্রিয়া করে, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, ওই যে রীতিনীতিগুলোকে ওগুলোকে বলা হয় লজ অফ কেমিক্যাল কম্বিনেশন বলা হয়। মানে বিক্রিয়া এখানে মনে হয় কিছু দেওয়া রয়েছে কি এরকম? না, কিছু দেওয়া নেই। তো এই যে বিক্রিয়া যে কোন রীতিনীতি মেনে অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া হয়,
এই সম্বন্ধে কিন্তু ক্লাস 11-এ তোমাদের 4-5টা সূত্র রয়েছে। যেরকম একটা ছোট্ট করে বলে দিই, তোমরা স্থিরানুপাত সূত্র শিখবে সেখানে, তোমরা গুণানুপাত সূত্র শিখবে সেখানে, তোমরা মিথুনুপাত সূত্র সেখানে শিখবে, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র রয়েছে, ভরের সংরক্ষণ সূত্র রয়েছে। এই সকল যে লগুলো যেগুলো বললাম, এই সকল লগুলো বা সূত্রগুলো মেনে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে? তো এতগুলো ল এখানে তো তুমি পড়বে না, ক্লাস 11-এ তুমি যখন কেমিস্ট্রি নিয়ে পড়বে, কেমিস্ট্রি যখন তোমার সাবজেক্ট থাকবে তখন কিন্তু এগুলো নিয়ে তুমি পড়াশোনা করবে। এখন আমাদের যেটা বললাম, যতগুলো কেমিক্যাল কম্বিনেশনের ল বললাম, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে, সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া, সেটাও কিন্তু মেনে চলে। ভরের সংরক্ষণ সূত্র কি? তোমরা ক্লাস 8 থেকেই তোমরা পড়ে 7-8 থেকেই তোমরা জেনে আসছো যে ভর কিন্তু অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা আমরা শিখেছিলাম, ভর অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। এটা ভরের সংরক্ষণ সূত্র, বা লজ অফ কি কনজারভেশন অফ মাস, তাই তো? তো এই যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই যে ভরের সংরক্ষণ সূত্র, এইটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করবে কি করে? শক্তিকে মানে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভালো কথা স্যার। শক্তি ভরের সংরক্ষণ সূত্রতে বলা হয়েছিল ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এইটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হবে? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লিকেবল হবে যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক রয়েছে, বিক্রিয়ত পদার্থ রয়েছে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের একটা নির্দিষ্ট ভর থাকবে অবশ্যই। ধরো তুমি একটা কন্টেনারে তুমি একটা রাসায়নিক বিক্রিয়া সাপোজ করছো, এখানে এ আর বি নিয়ে তুমি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করছো। এখানে এ আর বি এর যে ভরটা হবে, এ আর বি এর যে ভর হবে ডাব্লিউ, ধরো সাপোজ এ আর বি এর ভর হচ্ছে ডাব্লিউ। ওরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এখানে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে সি আর ডি। বলছি এর যদি ডাব্লিউ গ্রাম হয় তাহলে এও কিন্তু ডাব্লিউ গ্রামই হবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যত পরিমাণে বিক্রিয়া করবে, বিক্রিয়াজাত পদার্থ কিন্তু ঠিক তত পরিমাণে উৎপন্ন হবে। এটা ভরের সংরক্ষণ সূত্র বলছে। দেখো কোনো লস ঘটলো না, এটা ডাব্লিউ গ্রাম যদি বিক্রিয়ক পদার্থ থাকে, বিক্রিয়াজাত পদার্থও কিন্তু ডাব্লিউ গ্রাম উৎপন্ন হবে। এটা ভরের সংরক্ষণ সূত্র বলছে। এটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে গেল। এবার বলা হচ্ছে যে এটা কি পুরোপুরি সত্যি, এটা কি ঠিক কথা? দেখো আমরা কিন্তু ওই যে রাসায়নিক বিক্রিয়ার যে রীতিনীতি যেটা বলেছিল, লজ অফ কেমিক্যাল কম্বিনেশন যেটাকে বলা হচ্ছিল, ওর চারটা পাঁচটা যে সূত্র রয়েছে, তার মধ্যে একটা সূত্র আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। সেই সূত্রতে অনুযায়ী আমি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করলাম যে রাসায়নিক বিক্রিয়ার আগে যে ভর থাকবে, রাসায়নিক বিক্রিয়া করার পরে তার ভর কিন্তু একই থাকবে। এটাই বলা হলো ভরের সংরক্ষণ সূত্রতে। কিন্তু এই কথাটা কি পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট? এই জিনিসটা কিন্তু পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন নয়? দেখো, ধরো সাপোজ এ আর বি রাসায়নিক বিক্রিয়া করছে, দিয়ে সি আর ডি উৎপন্ন করছে। এখানে কিছু পরিমাণ সাপোজ তাপ শক্তি উৎপন্ন হয়ে গেল, কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হলো। প্লাস তাপ মানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এবার বাবু তুমি আমাকে বলো যে কিছু পরিমাণ তাপ শক্তি যে এই যে উৎপন্ন হলো, এই তাপ শক্তিটা এলো কোত্থেকে? স্যার নিশ্চয়ই এই যে এ আর বি যতটা পরিমাণ ছিল, ধরো ডাব্লিউ গ্রাম পরিমাণ ছিল, এদের কিছু পরিমাণ নিশ্চয়ই নষ্ট হয়েছে, এবং সেই যতটা পরিমাণ নষ্ট হয়েছে, নষ্ট বলতে যতটা পরিমাণ কনজিউম হয়েছে, ঠিক তার তুল্য পরিমাণ আমরা কি শক্তিতে রূপান্তর করতে পারছি, বা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। না হলে আসছে কোত্থেকে? এমনি এমনি এ আর বি রিয়াকশন করলে শক্তিটা আসছে বা তাপশক্তি উৎপন্ন হচ্ছে কোত্থেকে? এখান থেকে কিছু পরিমাণ ভরের হচ্ছে এখানে বিনাশ ঘটছে। ভরের বিনাশ ঘটে, যত পরিমাণ ভরের বিনাশ, ধরো সাপোজ এখানে 2 গ্রাম ভর কমে যাচ্ছে, সেই 2 গ্রামই এত পরিমাণ মানে ওই তাপশক্তি উৎপন্ন করছে। এবার তুমি বলবে স্যার কত পরিমাণ নষ্ট হলে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, বা কত পরিমাণ এখানে ভর কমলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, সেটা কি করে পাবো? সেটার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেটাকে আমরা খুব ফেমাস একটা ইকুয়েশন, যেটা হচ্ছে আইনস্টাইনের ওই যে ভর শক্তির তুল্যতা সূত্রের যে সমীকরণ, যেটা আমরা অনেক আগে থেকেই জানি, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা কিন্তু জানি, তোমরা ফিজিক্সেও এই জিনিসটা পড়বে। তাহলে ভর, কত পরিমাণ ভর এখানে নষ্ট হচ্ছে, কত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে তার দরুন, কত পরিমাণ ভর লসের দরুন কত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, তার ফর্মুলা কিন্তু এইটা। তো এই যে ইটা হচ্ছে এখানে কত পরিমাণ শক্তি অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে, কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে। আর এমটা কি? এম হচ্ছে কত পরিমাণ ভরের নষ্ট হচ্ছে, মানে কত পরিমাণ ভর এখানে কমছে। বিক্রিয় পদার্থের ভর কমলে তবে গিয়ে তার তুল্য পরিমাণ আমি শক্তি পাচ্ছি, তাই না? এবার কত পরিমাণ থেকে কত পরিমাণ তোমার ভর নষ্ট হচ্ছে বা চলে যাচ্ছে, তার দরুন কত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে সেই শক্তির পরিমাণ। এটা হচ্ছে কত পরিমাণ ভর নষ্ট হচ্ছে বা কত পরিমাণ ভর কমে যাচ্ছে। আর সিটা কি?
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবার এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি একটু পরে তোমাদের জাস্ট দেখাবো যে ধরো সাপোজ 1 গ্রাম ভর এখানে কমে গেল, তাহলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ধরো সাপোজ 2 গ্রাম ভর এখানে কমে গেল, তা দরুন কতটা শক্তি উৎপন্ন হবে। মোট কথা শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে নয়, অন্যান্য ক্ষেত্রেও কত পরিমাণ ভর লস ঘটলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, তার কিন্তু ওভারঅল ফর্মুলা কিন্তু E = mc²। আইনস্টাইনের যে ফেমাস ইকুয়েশন, আপেক্ষিকতাবাদের যে ফেমাস ইকুয়েশন, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো যেটা তোমাদের আমি বললাম সেটা হচ্ছে যে কত পরিমাণ ভর লস হয়ে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তার আমি এখানে পুরো ডিটেলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে পুরো জিনিসটা লেখা রয়েছে, আমি তোমাকে জাস্ট একবার রিডিং মেরে দেখিয়ে দিচ্ছি, যাতে তুমি বইয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারো। ঠিক আছে, তোমাদের তো ওই অভিনবর বইটাই তোমাদের মোটামুটি সেখান থেকে এই জিনিসগুলো করানো হচ্ছে। ভরের সংরক্ষণ সূত্র বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের মোট ভর বা ওজন বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বা ওজনের সঙ্গে সমান থাকে। অলরেডি আমরা বলে দিচ্ছি, বিক্রিয়ার আগে যে ভর থাকে বা ওজন থাকে, বিক্রিয়ার মানে বিক্রিয়া করে গেলে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তার সঙ্গে সমান হবে। এখানে ব্যাখ্যা দিয়েছে যে মনে করে একটি পদার্থ এ অপর একটি বি পদার্থের সঙ্গে বিক্রিয়া করে দুটি নতুন পদার্থ সি উৎপন্ন করলো। আচ্ছা, দুটি নতুন পদার্থ সি আর ডি উৎপন্ন করে, সি ও ডি হবে এখানে, উৎপন্ন করে। তবে এক্ষেত্রে দেখা যাবে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থ এ বি এর মোট ভর বিক্রিয়ায় উৎপন্ন সি এবং ডি এর মোট ভরের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ এর ভর প্লাস বি এর ভর ইকুয়ালস টু সি এর ভর প্লাস হচ্ছে ডি এর ভর। যেটা আমি এখানে করেছি আর কি, এ আর বি থেকে যে সি আর ডি উৎপন্ন হচ্ছে, এ আর ভি এর যে মোট ভর হবে, সি আর ডি যেটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে তার ভরের সঙ্গে সমান হবে। জাস্ট গো থ্রু করবে, পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন আসবে না, জাস্ট একবার শুধু জাস্ট রিডিং মেরে চলে যাবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, রিডিং মারবে, কনসেপ্ট বুঝবে, চলে যাবে, পরীক্ষা ওখান থেকে কোশ্চেন আসে না। এখানে জেনে রেখোতে দু একটা জিনিস এখানে বলেছে, আমি একটু বলে দিই, তারপরে না হলে ওই ভর শক্তির তুল্যতা সূত্রতে আসবে। আচ্ছা, এইটা আমি আগে বলে দিই, যেটা আমি একটু আগে ডিসকাস করছিলাম বাবু। আমি বলেছিলাম তোমাদের যে যখন ওই কিছু পরিমাণ ভর যখন লস হচ্ছে তখন তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হবে। কতটা শক্তি উৎপন্ন হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, আইনস্টাইনের ভর এবং শক্তির তুল্যতার সমীকরণ, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ, আইনস্টাইনের ভর এবং শক্তির তুল্যতার সমীকরণ হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকবাদ তত্ত্ব অনুসারে ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। আপেক্ষিকতা তত্ত্বে বলা হচ্ছে যে, যেটা রিলেটিভিস্টিক থিওরি বলা হয়, যে ভর যতটা পরিমাণ লস হবে তত পরিমাণ শক্তি উৎপন্ন হবে এবং এটা পরস্পর রূপান্তরযোগ্য। শক্তি ও ভরের সম্পর্কটি ইকুয়েশন হচ্ছে = mc²। এই সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। E = mc² হচ্ছে এই সম্পর্ক। এখানে ই হচ্ছে শক্তি, কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এম হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, কত গ্রাম তোমার ওই ভরটা লস করছে। সি হচ্ছে আলোর গতিবেগ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে অবভিয়াসলি হবে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটার ভ্যালু কত 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। আচ্ছা, বেগ এটা সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে না, ওরা তো ত্বরণ হয়ে যাবে, সেমি পার সেকেন্ড ঠিকই আছে বেগ। যদি এসআইতে যদি বলা হয় তাহলে কি হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা এসআইতে আর কি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর ওটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। হলো? আচ্ছা, যেটা ছেড়ে এসেছিলাম ওটা একটু বলে দিই। বেসিক কিছু জিনিসপত্র রয়েছে এই ক্লাসে। অ্যাকচুয়ালি যত বেসিক জিনিসগুলো রয়েছে, যেগুলো থিওরিটিক্যাল জিনিস রয়েছে, ওইগুলো আমি কভার করে দিতে চেষ্টা করছি। এর পরের ক্লাসটা হচ্ছে আসল মজাদার আর কি। মানে এরকম নয় যে এটা নকল ক্লাস, এর পরের ক্লাসটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। তবে এখানে থিওরিটিক্যাল জিনিসগুলো আমি তোমাদের পুরো কভার করে দেবো। এর পরের ক্লাসে আমরা চেষ্টা করব সমস্ত অঙ্কগুলো ধরে 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 তোমাদের বুঝিয়ে করানোর চেষ্টা করব। ঠিক আছে, শুধু তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন বলতে কি বোঝায়? কেমিক্যাল ইকুয়েশন আর কিছু নয়, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এটা তো কেমিক্যাল ইকুয়েশন বলেছিল না, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলবে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। কিছু, এটা তো কোনো ব্যাপারই নয়। ধরো সাপোজ এ বি, দাঁড়াও পেনটা চেঞ্জ করে নি।
ধরো সাপোজ এ বি সি, হ্যাঁ, এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ধরো ডি ই উৎপন্ন করলো। তাহলে এই যে এইটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, যে এক বা একাধিক পদার্থ তারা হচ্ছে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, এ ধর্ম আর এই ধর্ম আলাদা, কিন্তু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করবে, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এগুলো সব রিডিং মারবে, এগুলো আসে না পরীক্ষায় কখনো। বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ কোনগুলো? যে সকল পদার্থ বিক্রিয়া করে দিয়ে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করে। তাহলে যে পদার্থগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ বা রিয়াক্ট্যান্ট বলা হয়। আমরা একটু আগে বলেছিলাম না, রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কথা বলছিলাম, এই যে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট বলা হয়। আচ্ছা, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলা হয়? বিক্রিয়ার ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বিক্রিয়াজাত পদার্থ। এটা হচ্ছে আমাদের বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলা হবে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর ওটা হচ্ছে প্রোডাক্ট। রাসায়নিক সমীকরণ কাকে বলা হবে? রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন, আর এখানে দেওয়া ছিল রাসায়নিক সমীকরণ। বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অনুমধ্যস্থ বিভিন্ন মৌলের পরমাণুর সমতা রক্ষা করে চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়াটি সংক্ষেপে প্রকাশিত করার যে রূপকে বলা হচ্ছে, প্রকাশিত রূপকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। তাহলে কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ কি? যে যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ তাদের পরমাণু সংখ্যা, মানে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থে বাম দিকে বিক্রিয়ক থাকে, ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ থাকে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যাকে সমান করা হবে এবং সংক্ষেপে ওই রাসায়নিক বিক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে রিপ্রেজেন্ট করে, সংক্ষেপে রিপ্রেজেন্ট করে বিক্রিয়ায় কি বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে এবং কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে তাদের পরমাণু সংখ্যা সমান করে সংক্ষেপে যে ওই যে প্রকাশ করার পদ্ধতি, ওটাকে বলা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। এগুলো সবই রিডিং মেরে রাখবে, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো রিডিং এবং কনসেপ্ট করে রাখবে। ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, বলছে যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে সেটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটি একটি রাসায়নিক বিক্রিয়া। কি বললো যে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3, এটা সলিড অবস্থায় থাকে, সলিড বলতে কঠিন অবস্থায় থাকে, তাই ব্র্যাকেটে আমি এস দিলাম, এস ফর কিন্তু সলিড। এবার এখানে হিটের সাইন দিলাম, এই যে ত্রিভুজের মতো না, মানে ওই যে সিঙ্গারার মতো যে সাইনটা, এটা হচ্ছে কি বলতো, হিট বলা হয়, তাপ। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কঠিন অবস্থায় রয়েছে, তার অবস্থাগুলোকে ব্র্যাকেটে দিতে হয় আর কি, যখন রাসায়নিক সমীকরণ লেখা হয় তখন তার অবস্থাগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখা হয়। উত্তপ্ত করলে এখান থেকে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, CaO, এটা সলিড অবস্থায় থাকবে, প্লাস তার সঙ্গে এখান থেকে কি ডিসোসিয়েট করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, CO2, এটা গ্যাসে পরিণত হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড সলিড ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে দেখো, এই যে পুরো কথাটা যেটা ছিল যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এই পুরো জিনিসটা কিন্তু এর মধ্যেই রয়েছে। দেখো এই পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি এই জিনিসটা যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে এইখান থেকে তুমি ভাষায় এই পুরো জিনিসটা, পুরো কথাটা কিন্তু বলে দিতে পারবে। মানে তোমাকে এই জিনিসটা দিয়ে দিলে তুমি এখান থেকে পুরো এক্সপ্লেনেশন দিয়ে দেবে যে কঠিন ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, দেখো উত্তপ্ত সাইন রয়েছে, তাহলে সেখান থেকে কঠিন ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এখানে তুমি দেখো ক্যালসিয়াম যতগুলো পরমাণু রয়েছে বাম দিকে, এখানেও ক্যালসিয়াম একটি পরমাণু রয়েছে, যতগুলো বাম দিকে থাকবে পরমাণু, ওপাশেও ডান দিকেও তত পরমাণু থাকবে। এবার খেয়াল রাখতে হবে, এই সমীকরণকে যখন ব্যালেন্স করার ব্যাপার থাকবে বা সমতা বিধানের ব্যাপার থাকবে, সমতা বিধান বলতে এপাশে যতগুলো যে পরমাণু থাকবে ওই পাশেও ততগুলো সেই পরমাণু থাকবে। যেরকম অক্সিজেন, দেখো এখানে 3টে অক্সিজেনের পরমাণু রয়েছে, এখানে একটা আর এখানে দুটো, তাহলে টোটাল 3টে রয়েছে। এইভাবে যে এই যে প্রকাশ করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এখানে ডেল্টা এখানে দেওয়া হয়ে গেছে, ডেল্টা অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা টেনে এইখানে উপরে দেওয়া হবে ডেল্টা। ঠিক আছে। আচ্ছা, তুল্যতার সূত্র তো হয়ে গেছে। এবার কতটা পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে সেটা আমরা একটু পরে আমরা ডিসকাস করব, ওই কতটা পরিমাণ ভর লস হয়ে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কি এখানে দেওয়া রয়েছে? আচ্ছা, তার ক্যালকুলেশন আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এটা তো হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা আমি একটু আগে ডিসকাস করছিলাম যে ভর সংরক্ষণ সূত্রে কিন্তু রাসায়নিক বিক্রিয়া পুরোপুরি মেনে চলবে না। তার কারণ কি স্যার? রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন কিছু পরিমাণ ভরের লস ঘটে, বিক্রিয়ক পদার্থ কিছুটা কমবে,
দিয়ে তার তুল্যাঙ্ক পরিমাণ সে শক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ ভর যে কমছে সেই ভরটাই কিন্তু তার তুল্যাঙ্ক পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে কি করে সেম ভর থাকছে? ধরো ডাব্লু গ্রাম বিক্রিয়ক ছিল, সাপোজ এ থেকে বি তে কনভার্ট হচ্ছে, তাহলে ডাব্লু গ্রাম এ ছিল, এখান থেকে তুমি ধরো সাপোজ এখানে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, এখান থেকে কি ডাব্লু গ্রাম হবে? এইটা কিন্তু ডাব্লু গ্রাম হতে পারে না। কেন হতে পারবে না? তার কারণ কি? তার কারণ স্যার এ কিছু পরিমাণ কমে গেছে, কমে সেই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করেছে, তাহলে এর ভর আর এর ভর সমান হলো কি করে? তো অবভিয়াসলি বি এর ভরটা কমে যাবে, তার কারণ কিছু পরিমাণ এ কমে গিয়ে শক্তিতে রূপান্তর করে দিয়েছে, তার যতটা কমেছে বাকিটা এখানে পড়ে থাকবে, তাহলে এখানে ডব্লু গ্রাম হবে না। এবার কতটা উৎপন্ন হবে সেটা আমি একটা ছোট ক্যালকুলেশন তোমাদের বইতেও তোমরা পেয়ে যাবে, ছোট একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমি এই জিনিসটা তোমাদের দেখিয়ে দিতে চাই, ঠিক আছে? ওকে, তো আমি একটা ক্যালকুলেশন করছি, তোমাদের বইতেই রয়েছে যে 1 গ্রাম যদি কখনো মাসের যদি লস ঘটে, যদি 1 গ্রাম ভরের জন্য 1 গ্রাম যদি কখনো ভরের লস ঘটে, তাহলে সেখান থেকে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে, কোশ্চেন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি, কোশ্চেন দিয়ে দিচ্ছি যে 1 গ্রাম ভরের জন্য কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে 1 গ্রামের জন্য, এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে ক্যালকুলেট করবে? আমাদের হাতে তো অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু স্যার এম সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এম মানে এখানে হচ্ছে কত পরিমাণ ভরের লস ঘটছে, এম হচ্ছে সেইটা, তাহলে এম এর জায়গায় কি বসাবো? 1 গ্রাম বসাবো। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আমরা অলরেডি বলেছি সিজিএস পদ্ধতিতে করছি মানে এইটা বসাবো, তাহলে 3 × 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? সেমি পার হচ্ছে সেকেন্ড, সেকেন্ড ইনভার্স করে দিলাম, এর কিন্তু আমি স্কোয়ার করব, এটা সি এর স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি? 1 তো কিছু নেই, তাহলে 3 তো থাকছে। আচ্ছা, এটা কি করলাম, ভুল করে দিলাম কেন? পুরোটার তো হোল স্কোয়ার হবে, তাই না? ওকে, তাহলে এটা 3 × 3 = 9, তাহলে 9, আর এটা 10 × 2 = 20, এর তো পাওয়ারের সঙ্গে গুণ হবে, তাহলে 3 × 10⁻20। সেমি স্কোয়ার, এই স্কোয়ারটা এর উপরেও চাপবে, সেন্টিমিটার স্কোয়ার হলো। আচ্ছা, একটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে গ্রাম ছিল এখানে, গ্রামটা থাকলো, আর এই তো স্কোয়ারটা এর উপরে চাপলো, তাহলে সেমি স্কোয়ার। সেকেন্ড টু দি পাওয়ার -1 ছিল, তাহলে 2 এর সঙ্গে -1 গুণ করলে -2 হবে, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে, ঠিক আছে? তাহলে 9 × 10⁻20 কি হলো? গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে জিনিসটা গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটাকে বলা হয় আর্ক বলা হয়, কার্যের একক বা শক্তির একক, তাই না? তাহলে একই জিনিস হবে, তাহলে 9 × 10⁻20 এটা হচ্ছে আর্ক হবে, ঠিক আছে? তোমাদের এটা কনফিউশন হতে পারে, স্যার গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 এটা আর কি করে হলো? কাজের একক তো আর, তাই না? কার্য সমান কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে এলো ওটা। কার্য সমান বাবু কি? কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। কার্য আর শক্তি একই, ইউনিট তো একই, তাই না? তো কার্য বা হচ্ছে শক্তি আর কি, শক্তি বা কার্য একই জিনিস, শক্তি বা কার্যের হচ্ছে বল ইন্টু সরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ, তুমি জানো ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, এইটা হলো বলের জন্য, আর সরণটা সরণই থাকলো, ঠিক আছে? আচ্ছা দেখো, ভরের জন্য আমরা সিজিএস পদ্ধতি যদি করি, ভরের জন্য কি নিয়ে আসবো? গ্রাম নিয়ে আসবো। ত্বরণ মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণের জন্য আসছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -2 রাখলাম, সেকেন্ড স্কোয়ার মানে পার সেকেন্ড স্কোয়ার মানে সেকেন্ড টু দি পাওয়ার -2, সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা উপরে উঠলে কি হবে? সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে, বলো? আচ্ছা, সরণ একটা তো ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা নির্দিষ্ট দিকে ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট দিকে হচ্ছে সরণ, তাই না? মানে অতিক্রম করাটা হচ্ছে সরণ, যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। তাহলে এটা তো একটা ডিস্টেন্সের মতোই কাজ করছে, একটা নির্দিষ্ট ডিরেকশনে, তাহলে এর জন্য কি বসাবো? দূরত্বের জন্য সেকেন্ড বসাবো, সেন্টিমিটার বসাবো, তাহলে এখান থেকে ওভারঅল আসছে গ্রাম সেমি আর হচ্ছে সেমি, তাহলে গ্রাম সেমি স্কোয়ার
সেকেন্ড টু দি পাওয়ার -2। বাবু দেখো এটা কার জন্য আমি বের করলাম, শক্তির জন্য বা কার্যের জন্য আমরা এই এককটা বের করলাম। তাহলে এটাই তো এখানে আসছে, দেখো গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে এর জায়গায় আমি আর্ক বসাতে পারি, এইটা মানেই কিন্তু আর্ক। ঠিক আছে, এবার যদি এটা এসআই তে যদি করতাম, যদি এটা এটা তো সিজিএস এ হয়ে গেল, এটা তো সিজিএস এ হলো, সিজিএস এ হলো, এটা সিজিএস এ হলো, সেম জিনিসটাকে আমরা আর বলি আর কি, সিজিএস হলো। যদি এসআই তে হতো তাহলে গ্রামের জায়গায় ভরের জন্য কি বসাবো, ভরের জায়গায় আমরা কেজি বসাবো, ভরের জন্য কেজি বসাইতো, তাই না? আচ্ছা, সেমির জায়গায় দূরত্বের জন্য এসআই তে কি বসাবো, মিটার, তাহলে এখানে মিটার স্কোয়ার হবে, এটা স্কোয়ার রয়েছে তাহলে মিটার স্কোয়ার হবে। সেকেন্ড তো সেকেন্ডই হয় সিজিএস এসআই সবার ক্ষেত্রে, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলবো গো, জুল বলবো, জুল, ক্যাপিটাল জে, অথবা কি বলবো, অথবা জে, যদি ছোট হাতে লেখো জে ও ইউ এল, যদি পুরো লেখো তাহলে জে ও ইউ এল, জুল লিখবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এসআই তে জন্য, এসআই এর জন্য, এটা তো এসআই তে ইউনিটটা হলো, এটা হচ্ছে এসআই তে। তাহলে যদি কখনো এসআই তে করতে চাও তাহলে এটাও করতে পারো। এবার যদি আর্ট থেকে ধরো তুমি সাপোজ তুমি চাইলে যে জুলে আসবো, তাহলে ওইভাবে না করেও তুমি এখান থেকেও ডিরেক্টলি করতে পারো। তুমি একটা রিলেশন জানো, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, তাই না? এইটা তাহলে তুমি দেখো, এক আর্ক সমান কি করব, এক আর্ক সমান যদি বলতে চাই তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে এক আর্ক সমান, এক আর্ক সমান আমরা কি লিখবো, 10 টু দি পাওয়ার -7 জুল হবে। কি করে হলো বুঝতে পেরেছো? এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর্ক সমান এই 10 টু দি পাওয়ার 7 কে নিচে পাঠিয়ে দেবো, আর নিচ থেকে উপরে উঠলে কি হবে, 10 টু দি পাওয়ার 7 টা 10 টু দি পাওয়ার -7 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে স্যার, যদি আর্গে যদি করতে চাই তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 20, তাহলে এখানে কিছু নেই মানে 1 আর্ক রয়েছে, তাহলে 1 আর্ক সমান কত জুল গো, 10 টু দি পাওয়ার -7 জুল, তাই না? তাহলে 1 আর্ক সমান 10 টু দি পাওয়ার -7 জুল। তাহলে জুলে যদি করা হয় তাহলে কি হয়ে যাবে, এর পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এখন এটা একটু দাঁড়াও, আর্ক এখন ছোট করে দিই, আর এটা 10 টু দি পাওয়ার -7, এটা জুল হয়ে গেল, জুলে চলে এলো। তাহলে এই -7 আর +20 তাহলে কত হলো, 13 নাকি? তাহলে 10 টু দি পাওয়ার 13 জুল হয়ে যাবে, এটা এসআই তে হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে তো, এখানে কি হলো, এখানে তো আমি 1 গ্রামের জন্য করেছি, যদি 10 গ্রাম বলতো তাহলে 10 ইন্টু এইটা করে দিতে হতো। যদি সিজি, এটা তো সিজিএস এ হয়েছে, সিজিএস এ, হুম, যদি 10 গ্রামের জন্য, যদি 5 গ্রামের জন্য বলতো তাহলে 5 ইন্টু এইটা পুরোটা করতে হতো। 20 গ্রামের জন্য যদি হতো তাহলে 20 ইন্টু এইটা পুরোটা হতো, কারণ এটা 1 গ্রামের জন্য হলো, তাই না? এবার 10 গ্রাম, 20 গ্রাম, 10 মিলিগ্রামের জন্য যদি বলতো, ধরো সাপোজ 10 মিলিগ্রামে, তুমি 10 মিলিগ্রামকে গ্রামে করে নেবে, কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি, তাহলে 1 মিলিগ্রাম সমান হচ্ছে 10 টু দি -3 গ্রাম, তাই না? ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি, তাহলে মিলি থেকে গ্রামে আসতে হলে 3 ঘর পেরিয়ে আসতে হচ্ছে, মানে বাম দিকে আসতে হচ্ছে, মানে 10 টু দি -3 গ্রাম, তাই না? তো এইভাবে তোমাকে এত গ্রামের জন্য কত হবে, যদি 1 গ্রামের জন্য, যদি এটা 1 গ্রামের জন্য যদি এত ভর হয় তাহলে 1 মিলিগ্রামের জন্য কত হবে, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, এটা তোমরা করবে। তো তোমাদের হোম টাস্ক থাকলো এগুলো, 1 মিলিগ্রামের জন্য কত এনার্জি হবে, 1 মিলিগ্রামের জন্য তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক এটা করবে যে 1 কেজির জন্য, 1 কেজির জন্য কত হচ্ছে, আর কত হবে, ঠিক আছে? আচ্ছা, 10 মিলিগ্রামের জন্য কত জুল হবে এনার্জি, এগুলো সব নিজেরা করে ফেলবে, হ্যাঁ? আর হচ্ছে 100 গ্রামের জন্য কত হবে, 100 গ্রামের জন্য কত জুল হবে, ঠিক আছে? কত জুল হবে, এগুলো সব এনার্জি সব করে ফেলবে। তো এগুলো হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আশা করছি করে ফেলবে। প্রথমে কেজি থেকে গ্রামে ট্রান্সফার করে 1 গ্রামের জন্য কত হয়, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে এর সঙ্গে 1000 গুণ করে দিতে হবে, দিলে পাওয়ারটা ঠিক করে দেবে। 1000 মানে 3টা শূন্য, 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার টোটাল 16 হয়ে যাবে, তাই না? এগুলো থেকে সব করবে এরকম ভাবে পরপর করে। আশা করছি বুঝতে পেরেছো। नो অসুবিধা হ্যাজ? यस স্যার, कोई অসুবিধা নেই হ্যাঁ, হ্যাঁ क्या নেই হ্যাঁ, তাই না? তাহলে এটা হলো আমাদের তুল্যতার সূত্রে থেকে আমরা কত কত ভর থেকে কতটা এনার্জি পাই সেটা আমরা বের করলাম।
এবারে রাসায়নিক বিক্রিয়ার ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। বলছে রাসায়নিক বিক্রিয়ার ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। মানে ব্যাপারটা কি বলছে বলতো? বলছে আমরা একটু আগে বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া যখন হয় তাহলে আহ, ভর থেকে ভরের তুল্যতা সূত্র পুরোপুরি কাজে লাগে না। তার কারণ হচ্ছে মানে পুরোপুরি অ্যাপ্লাই করা যায় না, তার কারণ কিছু পরিমাণ ভরের লস ঘটে, তার পরিমাণ হচ্ছে তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি পুরো প্র্যাকটিক্যালি যদি জিনিসটা ভাবতে যাও তাহলে বলছে যে এতটা কম পরিমাণে ভর লস ঘটে যে ওটাকে দত্তবের মধ্যে আনা হয় না, কনসিডারেবল নয় আর কি। মানে ধরো তুমি 100 গ্রাম দিয়ে তুমি রাসায়নিক বিক্রিয়া শুরু করছো, এখানে একটা এক্সাম্পল যদিও রয়েছে আমি দেখাচ্ছি এক্ষুনি। 100 গ্রাম দিয়ে তুমি রাসায়নিক বিক্রিয়া শুরু করেছো, দিয়ে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেখানে ভর ধরো জাস্ট 100 মিলিগ্রাম খানিক হয়তো কমেছে, কি 10 মিলিগ্রাম কমেছে, যে তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। বলছে 100 গ্রামের রেসপেক্টে 10 মিলিগ্রাম নেগলেজেবল, ওই জন্য বলছে যে জেনারেলি কনসিডার করা হয় না আর কি। তবে বেস্ট হচ্ছে যে শক্তি ভর এবং শক্তির তুল্যতা সূত্র অ্যাপ্লাই করাটা হচ্ছে বেস্ট হবে। মানে রাসায়নিক বিক্রিয়ার মানে ভর তো শক্তির তুল্যতা সূত্রতে কি বলা হচ্ছে, ধরো সাপোজ এ থেকে প্রোডাক্ট পিতে ট্রান্সফার হচ্ছে, এর ধরো সাপোজ 100 গ্রাম দিয়ে রিয়াকশন করা হচ্ছে, তো প্রোডাক্ট যেটা পি ফর্মেশন হয়েছে ওখান থেকে জাস্ট ধরো সাপোজ 10 মিলিগ্রাম কি 1 মিলিগ্রাম ভরটা কমে গেছে, হ্যাঁ, এবং এই 1 মিলিগ্রাম থেকে কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়েছে, 1 মিলিগ্রাম কমেছে মানে কি ও তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। আচ্ছা এখানে 100 মিলিগ্রাম ঠিকই আছে, 100 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম কমে গেছে, 100 গ্রাম থেকে 10 মিলিগ্রাম কমে গেছে দিয়ে প্রোডাক্ট ফর্মেশন হয়েছে আর কি। বলছে এর পরিমাণ এতটাই কম যে একে নেগলেক্ট করে দেওয়া হয়, ওই জন্য বলেছে রাসায়নিক বিক্রিয়ার ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন জেনারেলি কনসিডার করা হয় না। আরেকটা ব্যাপার বলছে যে ভরের নিত্যতা সূত্র না বলে ভর শক্তির নিত্যতা সূত্র বলাটা হচ্ছে বেস্ট হবে। মানে কি, মানে বলছে যে এইভাবে বলো যে মানে আমরা আগে বলেছিলাম কি যে যে পরিমাণ বিক্রিয়ক থাকে ঠিক তুল্য পরিমাণ হচ্ছে বিক্রিয়া, মানে যত পরিমাণ বিক্রিয়ার আগে যত পরিমাণ বিক্রিয়ক থাকে বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ একই থাকে, কিন্তু একই নয় তো, কিছু পরিমাণ কমে যাচ্ছে। তো এটা কেন হলো, তার কারণ কিছু পরিমাণ তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এইটা বলা ভালো যে বিক্রিয়ার আগে ভর এবং শক্তির যে যোগফল থাকে, ঠিক আছে, বিক্রিয়ার পরে ভর এবং শক্তির যোগফল একই থাকে, এইটা বলাটা বেস্ট হবে বলে বলছে। যে কারণ এর মধ্যে তুমি শক্তিটাকে ইনক্লুড করে দিলে, যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক এবং বিক্রিয়ার আগে ভর এবং শক্তির যে যোগফল থাকে বিক্রিয়ার পরে ভর এবং শক্তির যোগফল কিন্তু একই হয়, বা একই পরিমাণ ভর এবং শক্তির হচ্ছে পরিমাণ কিন্তু মোট যোগফল কিন্তু একই থাকে। দিলে দেখো এর মধ্যে শক্তিটাও কনসিডার হয়ে গেল। এ বাবা শক্তিটা তো কিভাবে এসছে, ওই ভর যতটা লস হয়েছে সেইটা তো শক্তি, তাহলে একে কনসিডার করা হয়ে গেল। ওই জন্য বলা হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র না বলে ভর এবং শক্তির নিত্যতা সূত্র বলাটা হচ্ছে বেস্ট হবে। ভর এবং শক্তির নিত্যতা সূত্র বলাটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র বলাটা হচ্ছে বেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি কি রয়েছে আমি একটু তোমাদের পড়িয়ে দিই। প্রথম কি বলেছে যে রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা এখানে কালিটা, রাসায়নিক বিক্রিয়া শক্তির হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাপ উদ্ভূত বা তাপ শোষিত হয়, এর ফলে সমতুল্য পরিমাণ ভরের যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি ঘটে। যদি শক্তি উৎপন্ন হয় তাহলে ভরের হ্রাস ঘটবে, আর যদি শক্তি শোষিত হয় তাহলে ভর বাড়বে। বলছে যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেখানে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে তাপ উৎপন্ন করে, ফলে এই বিক্রিয়ার ভরের হ্রাস ঘটে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে ভর উৎপন্ন হলে মানে শক্তি উৎপন্ন হলে ভর কিছুটা হ্রাস পাবে। তাপ শোষক বিক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়, ফলে ভরের বৃদ্ধি ঘটে। তাপ শোষী প্রক্রিয়া, তাপ মোচী প্রক্রিয়াতে কি হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে ভর যে ভরটা হওয়া উচিত ছিল প্রোডাক্টের তার তুলনায় কিছুটা কমে যাচ্ছে। আর তাপ শোষী প্রক্রিয়া মানে তাপ শক্তি এখানে কি হচ্ছে, মানে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাপ শক্তি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তার তুল্য পরিমাণ ভরের বৃদ্ধি ঘটবে। তাপ শক্তি শোষিত হচ্ছে মানে কি, ওই শোষিত তাপ যাচ্ছে কোথায়, ভর বৃদ্ধির কাজে লাগছে। তাই যত পরিমাণ তাপ শোষিত হবে, যদি এখানে মাইনাস তাপ হতো আর কি, তাহলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হবে ঠিক তার তুল্য পরিমাণ ভর এখানে বাড়বে। বুঝতে পেরেছো? সো তাপ শোষক বিক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়, ফলে ভরের বৃদ্ধি ঘটে। তাহলে তাপ মোচী প্রক্রিয়ায়
ভরের হ্রাস ঘটে প্রোডাক্টের, আর তাপ শোষী প্রক্রিয়ায় ভরের বৃদ্ধি ঘটে। কিন্তু সাধারণ রাসায়নিক বিক্রিয়াতে তাপের উদ্ভব বা শোষণের ফলে যে পরিমাণ ভরের হ্রাস বা বৃদ্ধি ঘটে তা এতটাই নগণ্য যে অতি সুবেদীয় তুলাযন্ত্রেও তা ধরা পড়ে না। যেমন এখানে বলেছে দেখো ৭৫০০ গ্রাম কেজি ফসফরাসকে বায়ুতে দহন করলে যে ফসফরাস পেন্টঅক্সাইড উৎপন্ন হয়, ধরো ৭৫০০ কেজি ৭৫০০ কেজি ফসফরাসকে বায়ুতে দহন করছো, বায়ুতে দহন করলে অক্সিজেনের প্রেজেন্সে দহন করছো, উৎপন্ন হচ্ছে কি ফসফরাস পেন্টঅক্সাইড। বলছে মাত্র ২ মিলিগ্রাম ভরের হ্রাস ঘটে, মানে বুঝতে পারছো তো এত পরিমাণ, তাহলে ওখানে এত পরিমাণ হবে না, ১০০ গ্রাম থেকে ১০ গ্রাম মিলিগ্রাম মোটেও হবে না, এটা ১,০০০ করে দিই, হ্যাঁ ১,০০০, হ্যাঁ ১,০০০ গ্রাম থেকে ধরো ১ মিলিগ্রাম কমছে, মানে কতটা কম বুঝতে পারছো তো। ৭,০০০ কেজি থেকে মাত্র ২ মিলিগ্রাম ভরের হ্রাস ঘটে, তাহলে বলছে যে ২ মিলিগ্রাম যদি ভরের হ্রাস ঘটে তাহলে ওটা কনসিডারই করা হবে না, মানে খুব কম পরিমাণ ভরের হ্রাস ঘটছে এবং তার বদলে কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে। ওই জন্য বলা হয় যে যেহেতু ভরের হ্রাসটা অনেক কম তাই এটাকে কনসিডার করা হয় না। সুতরাং খুব সূক্ষ্মভাবে বিচার করলে ভরের নিত্যতা সূত্র সঠিক নয়, তবে সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন এক্ষেত্রে ঘটে না। মানে তুমি এই ২ মিলিগ্রাম যে কমেছে ৭.৫ কেজি থেকে ২ মিলিগ্রাম কমেছে, এটা তুমি ভাবতে পারবে? মোটে পারবে না। তো এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, তাই না? সো ওই জন্য বলছে যে এইটা কনসিডার করা হয় না। ঠিক, এগুলো সব রিডিং মারবে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে না। কনসেপ্টটা ক্লিয়ার করবে, রিডিং মারবে, বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, যাবে। পরীক্ষার আগে এগুলো মানে পরীক্ষাতে এগুলো জেনারেলি আসে না। আচ্ছা, এখানে জেনারেল হতে একটা জিনিস বলেছে, বলছে পারমাণবিক বা নিউক্লিয় বিক্রিয়া অনেক সময় প্রচুর শক্তি নির্গত হয় এবং তার জন্য ভরের যে তারতম্য দেখা যায় তা রাসায়নিক বিক্রিয়ার মতো উপেক্ষা করা যায় না। নিউক্লিয় বিক্রিয়া যখন হয়, হ্যাঁ, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া যখন সংঘটিত হয়, নিউক্লিয় সংযোজন যখন হয়, ওখানে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। যখন প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় বাবু, ওখানে কিন্তু তাপশক্তি আসছে কোত্থেকে? ভরের হ্রাস ঘটে, সেখান থেকেই তো তুল্য পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এত পরিমাণ তাপশক্তি উৎপন্ন যদি হয় তাহলে নিশ্চয়ই স্যার অনেকটা পরিমাণ ভরের হ্রাস ঘটছে। এখানে যেরকম কম পরিমাণ ভরের হ্রাস ঘটছিল সেখানে প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে, মানে প্রচুর পরিমাণ ভরের লস ঘটছে, মানে ভর হচ্ছে হ্রাস ঘটছে, ভরের লস ঘটছে। ওই জন্য বলেছে যে পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কিন্তু এই ভরের নিত্যতা সূত্রকে উপেক্ষা করতে পারবে না, সেখান থেকে কনসিডার। এখান থেকে কখনো কোশ্চেনও দিয়ে দিতে পারে, জানো তো, এটা এক্সামের জন্য এই কোশ্চেন হিসাবে করে রাখবে তো, যে সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের তুল্যতা সূত্র কার্যকরী হলেও পারমাণবিক বা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভরের নিত্যতা সূত্র ওটা কিন্তু কার্যকরী হয় না। তার ব্যাখ্যা করতে বলতে পারে। তো এটা তুমি খেয়াল রাখবে যে এখানে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়, প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় মানে তাহলে যথেষ্ট পরিমাণ ভরের বা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ভরের কিন্তু মানে পরিমাপযোগ্য ভরের এখানে হ্রাস ঘটে, বিক্রিয়ক পদার্থের হ্রাস ঘটে এবং তার তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো এক্ষেত্রে কিন্তু যে পরিমাণ বিক্রিয়ক থেকে যে পরিমাণ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হওয়া উচিত ছিল তার থেকে অনেকখানি কম পরিমাণ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে? তো এই জন্য বলছে যে নিউক্লিয় বিক্রিয়ার অনেক সময় প্রচুর শক্তি নির্গত হয় এবং তার জন্য ভরের যে তারতম্য দেখা যায় তা রাসায়নিক বিক্রিয়ার মতো উপেক্ষা করা যায় না। অর্থাৎ ভরের নিত্যতা সূত্র পারমাণবিক বা এই যে লাইনটা, ভরের নিত্যতা সূত্র পারমাণবিক বা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক অর্থে প্রযোজ্য হয় না। এই জন্য ভরের নিত্যতা সূত্রকে সংশোধিত করে ভর এবং শক্তির নিত্যতা সূত্র রূপে প্রকাশ করা হয়েছে। যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার আগে যে ভর এবং শক্তির যে যোগফল থাকে, রাসায়নিক বিক্রিয়ার পরে ভর এবং শক্তির যোগফল কিন্তু ইকুয়াল হয়। তো ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র এটাই বলেছে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণ, ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে। এই কথাটা হচ্ছে আসল কথা। মহাবিশ্বে ভর এবং শক্তির মোট পরিমাণ ধ্রুবক। ভরের পরিমাণ শুধু বললো না কিন্তু, ভর এবং শক্তির মোট পরিমাণ মহাবিশ্বে ধ্রুবক। আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এবং এইটা কোশ্চেন হিসাবে খেয়াল রাখবে, এটা কোশ্চেন হিসাবে খেয়াল রাখবে, পরীক্ষায় কখনো দিয়ে দিতে পারে। ঠিক আছে? এবার আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব বা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল রাসায়নিক গণনা। তো ব্যাপার হচ্ছে, ধরো সাপোজ তোমাকে একটা আমি রাসায়নিক বিক্রিয়া বলি, কোনো একটা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তোমাকে আমি বলছি, ওইদিকে সরিয়ে দিই নাকি, হ্যাঁ, তোমাকে একটা রাসায়নিক বিক্রিয়া আমি দিচ্ছি। ধরো সিলভার নাইট্রেটের সঙ্গে AgNO3
AgNO3 প্লাস হচ্ছে NaCl। NaCl এর সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হবে? এটা তো প্লাস, এটা মাইনাস, এটা Na প্লাস, এটা Cl মাইনাস, তাহলে প্লাসটা মাইনাসের সঙ্গে যুক্ত হবে, তাহলে AgCl উৎপন্ন হবে, AgCl এর অধক্ষেপ উৎপন্ন হবে, সাদা অধক্ষেপ, এবং মাইনাসটা প্লাসের সঙ্গে NaNO3 উৎপন্ন হবে, NaNO3 এখানে উৎপন্ন হবে, NaNO3 সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এবার তোমাকে যদি কখনো এরকম বলা হয় যে সিলভার নাইট্রেট এবং NaCl এরা উৎপন্ন করে NaNO3 আর AgCl উৎপন্ন করলো, বললো যে আমার ধরো সাপোজ যে 50 গ্রাম আমার NaCl, 50 গ্রাম যদি NaCl যদি বিক্রিয়া করে, তাহলে কত গ্রাম হচ্ছে AgCl এর অধক্ষেপ পড়বে? তোমাকে এরকম জিজ্ঞাসা করলো যে সিলভার নাইট্রেট NaCl এর সঙ্গে বা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, তাহলে বলো যে 50 গ্রাম যদি NaCl যদি তোমাকে দেওয়া হয়, তাহলে সেখান থেকে AgCl কত পরিমাণ পাবো? এরকম কোশ্চেন দিতে পারে। বা এরকম কখনো বলতে পারে যে আর একটা কোশ্চেন তোমাকে এরকম দিল যে AgNO3 এর ধরো সাপোজ 10 গ্রাম থেকে NaNO3 এর কত পরিমাণ উৎপন্ন হবে, এরকম করে দিল যে এর পরিমাণ কত পরিমাণ উৎপন্ন হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। এরকম করে তোমাকে একটা কোশ্চেন দিল, বা যেটা আমি এক্ষুনি শুরুতে বলছিলাম যে 50 গ্রাম তোমাকে এটা দেওয়া হলো, এখান থেকে AgNO3 কতটা পাওয়া যাবে, এইটা তোমাকে ধরো জিজ্ঞাসা করলো। এরকম মানে এখানে সমস্ত ধরনের কম্বিনেশন তোমাকে কোশ্চেন দিতে পারে, এটা কতর সঙ্গে বিক্রিয়া করে, এ কতর সঙ্গে বিক্রিয়া করে কত পরিমাণ এটা উৎপন্ন করছে, কত পরিমাণ এটা। তো এই যে ক্যালকুলেশন যে বেস যে জিনিসগুলো, যে কখনো তোমাকে এরকম বলতে পারে যে এটার কত গ্রাম উৎপন্ন হবে, বা তোমাকে কখনো বলতে পারে যে 50 গ্রাম NaCl বিক্রিয়া করে AgNO3 কত মোল উৎপন্ন হলো, বা এরকম যদি কোনো গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় যে তাহলে তার কত লিটার উৎপন্ন হবে। তো এই যে ক্যালকুলেশন যে কত পরিমাণ বিক্রিয়া করছে, কত পরিমাণ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু তোমাকে এইখান থেকে বের করতে হবে। তোমাকে এই ধরনের কোশ্চেন দেওয়া হবে, কত পরিমাণ বিক্রিয়া করছে, যে কত পরিমাণ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে, বা কত আয়তন বিক্রিয়া করছে, তার দরুন কত আয়তন বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে। মানে তোমাকে এইরকম কম্বিনেশন হতে, এটা আয়তন থাকতে পারে, তার সঙ্গে ভরের কম্বিনেশন, কখনো ভরের সঙ্গে ভরের কম্বিনেশন, কখনো এটার আয়তন দিয়ে দিবে, এটার আয়তন চাইবে। তাহলে এইভাবে তোমাকে কিন্তু ক্যালকুলেশন দিতে পারে যে কত আয়তন থেকে কত পরিমাণ, কত ভর উৎপন্ন হচ্ছে, বা কত আয়তন থেকে কত আয়তন উৎপন্ন হচ্ছে, বা হচ্ছে কত মোল থেকে কত আয়তন উৎপন্ন হচ্ছে। কনফিউশন লাগছে তোমাদের? একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এই যে ক্যালকুলেশনগুলো মোটামুটি তিনটে টাইপের হয়ে থাকে আর কি। একটা হচ্ছে ভর সংক্রান্ত, মানে এটাকেও ভরে দেওয়া থাকবে, আবার তোমাকে ভরটাও চাইতে পারে, ভর বা মোল সংক্রান্ত গণনা। আবার এরকম বলতে পারে একটার ভর দিয়ে দেওয়া হলো, আর একটা তোমাকে আয়তন জিজ্ঞাসা করলো, এরকম হতে পারে। এরপরে আরেকটা হয় আয়তন, মানে একটার আয়তন দিয়ে দিল, অন্যটার আয়তন জানতে চাইলো। মোটামুটি তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো তিনটে ক্যাটাগরি হতে পারে, একটার ভর দিতে পারে, অন্যটার ভর জানতে চাইতে পারে, বা একটার ভর দিল বা মোল দিল, অন্যটার আয়তন চাইতে পারে, বা একটার আয়তন দিল, অন্যটার আয়তন চাইতে পারে। তাহলে ভর আয়তন এই রকম টাইপের। ভরকে আমরা মোল দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, যে মোল আয়তন আর যে আয়তন এই রকম ভাবেও কিন্তু আমাদের ক্যালকুলেশন দিতে পারে। টোটাল তিনটে টাইপের। তো এখানে আমাদের মোটামুটি দু ধরনের ক্যালকুলেশন আমরা শিখবো, বাকিটা ক্লাস 11-এ রয়েছে। সেটা হচ্ছে ভর সংক্রান্ত বা মোল সংক্রান্ত গণনা আমরা এখানে করব। নাম্বার 2 হচ্ছে একটার মোল দেওয়া থাকবে, অন্যটার আয়তন, মোল বা ভর আর আয়তন আর কি, হাইফেন হবে এখানে। তাহলে একটার মোল আর একটা হচ্ছে আয়তন, এইভাবে হচ্ছে গণনা করব। তাহলে একটা মোল আর একটা মোল, আর একটা হচ্ছে মোল আর একটা হচ্ছে আয়তন সংক্রান্ত গণনা, আর আয়তনটা তোমাদের এখানে করতে হবে। তো এই সকল ক্যালকুলেশন কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? এইগুলোই আমাদের শেখার জিনিস অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে। আচ্ছা, একটু পড়ে নিয়ে বইতে কি জিনিসপত্র রয়েছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের অনুমধ্যস্থ বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার সমতা বিধান করে চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশিত রূপকে রাসায়নিক সমীকরণ। এটা তো রাসায়নিক সমীকরণের ডেফিনেশন দেওয়া রয়েছে, এটা তো অলরেডি হয়ে গেছে। কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্ককে ভিত্তি করে বিভিন্ন ধরনের রাসায়নিক গণনার পদ্ধতিকে স্টয়চিওমেট্রি বলে। স্টয়চিওমেট্রি জিনিসটা কি, এগুলো খুব পপুলার ওয়ার্ড, স্টয়চিওমেট্রি ইংরেজিতে বলা হয় স্টয়চিওমেট্রি। বলছে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের মধ্যে একটা সম্পর্ক থাকবে, যেরকম এর এত পরিমাণ বিক্রিয়া করে এই পরিমাণ হচ্ছে AgCl উৎপন্ন করছে। এই ক্যালকুলেশনগুলো শিখবে আর কি। এই ক্যালকুলেশনের উপর বেস করে বা সমিত সমীকরণের উপরে বেস করে যে সকল ক্যালকুলেশনগুলো করা হয়, এটাকে বলা হচ্ছে স্টয়চিওমেট্রি, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমাদের বেসিক্যালি আলোচনা করতে হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভর বা মোল সংক্রান্ত গণনা। ভর বলতে এখানে মোলের কথা বলা আছে, মোল থেকে তো তুমি গ্রামেও আসতে পারবে, তাই না? তো এই গণনা নিয়ে আলোচনা করব।
বলছে এই ধরনের রাসায়নিক গণনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। এগুলো কিচ্ছু মুখস্থ করার এখন কিছুই আসেনি, মুখস্থ করার জিনিসপত্র। জিনিসগুলো শুধু বুঝতে হবে যে কি কি ধাপ আমাদের অতিক্রম করতে হবে। প্রথমে বলছে সমতাযুক্ত সঠিক রাসায়নিক সমীকরণ তোমাকে প্রকাশ করতে হবে। তোমাকে যখন একটা অঙ্ক দেবে যে এইটার এত গ্রামের সঙ্গে বিক্রিয়া করে এটা উৎপন্ন করেছে, তাহলে যে ডেটা দেওয়া থাকবে সেখান থেকে আমি পরে অঙ্ক করাতে গেলেও তোমাদের এই জিনিসটা আবার বলবো, চাপ নেওয়ার দরকার নেই, রেডি করে দেবো তোমাদের। প্রথমে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা পড়ে পড়ে তোমাকে বিক্রিয়ক পার্থক্য কি, বিক্রিয়া দাহত পার্থক্য কি উৎপন্ন হচ্ছে সেগুলো তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের পরমাণু সংখ্যা যেন উভয় দিকে সেম থাকে, অর্থাৎ ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে, সমতা বিধান করতে হবে। তাহলে সমতা বিধান বা হচ্ছে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ ফার্স্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের সংকেতের নিচে আপেক্ষিক মোল সংখ্যা অথবা আপেক্ষিক ভর, এগুলো লিখতে হবে। সেটা সব প্রসেসে সব আমরা দেখে দেবো যে যখন রাসায়নিক সমীকরণ হয়ে গেল সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ, তারপরে তার নিচে কিন্তু তোমাকে ওদের পরিমাণ বা মোল সংখ্যাগুলো লিখতে হবে। তারপরে সমীকরণ থেকে প্রাপ্ত ভর, মোল সংখ্যা এবং প্রশ্নে প্রদত্ত ডেটা থেকে বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের ভর নির্ণয় ভর ঐকিক নিয়মের সাহায্যে গণনা করা হয়। এগুলো সব হয়ে যাবে, এইসব প্রসেস কিছু লাগবে না। গণনার সময় সর্বক্ষেত্রে একরকম একক ব্যবহার করা, সেটা তো অবভিয়াসলি তুমি গ্রামে যদি করো গ্রাম দিয়ে করবে, কেজিতে হলে কেজিতে করবে, এইটা তোমাদের জানতে হবে না। এটা আমি যখন অঙ্ক করাবো সব শিখিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে। থিওরিটিক্যাল জিনিসগুলো আরও কিছু রয়েছে, কয়েকটা জিনিস রয়েছে, ওই থিওরিটিক্যাল জিনিসগুলো আমি তোমাদের আরেকটু পড়িয়ে দিই, তারপরে একসঙ্গে আমরা অঙ্কগুলো করতে থাকবো। থিওরিটিক্যাল জিনিস আর কি রয়েছে, সেটা হচ্ছে ভর বা আয়তন সংক্রান্ত গণনা, এগুলো তো পরে হবে। এইটা জানতে হলে তোমাদের দু একটা জিনিস জানবে। তোমাদের বইতে প্রথমে দেখবে ভর সংক্রান্ত গণনা, ওইটা দেওয়া রয়েছে এবং তারপরে কিছু নিউমেরিক্যাল দেওয়া রয়েছে। তারপরে ভর আয়তন সংক্রান্ত বা মোল আয়তন সংক্রান্ত গণনা রয়েছে, তার কিছু নিউমেরিক্যাল রয়েছে। আমি সমস্ত থিওরিগুলো আগে করে দিয়েছি, ভর বা মোল আর হচ্ছে মোল আয়তন সংক্রান্ত গণনার সমস্ত থিওরিগুলো করে দিচ্ছি। তারপরে আমরা এরপরে একসঙ্গে অঙ্কগুলো করব, ঠিক আছে। এই অ্যাপ্রোচে আমি যাচ্ছি। আচ্ছা, এইটা জানতে হলে আমাদের কয়েকটা টার্ম সম্বন্ধে জেনে নিতে হবে। সেটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা আপেক্ষিক ঘনত্ব বলি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্ব দুটো টার্ম আমাদের শিখতে হবে। একটা হচ্ছে প্রমাণ ঘনত্ব আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বকে আমরা ইংরেজিতে বলি ভেপার ডেন্সিটি। ভেপার মানে বাষ্প, ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি, তাহলে ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব, এটা জিনিসটা কি সবসময় মনে রাখবে। যখন তোমাকে গ্যাসের কোনো যখন ক্যারেক্টার সম্বন্ধে যখন ডিসকাস করছো, সবসময় খেয়াল রাখবে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় করতে হবে। তার কারণ উষ্ণতা এবং চাপের পরিবর্তনে গ্যাসের আয়তনও এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। বলছে একই চাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসের ওজন এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। বুঝতে পারো নি? আমি জানি বুঝতে পারো নি। ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব জিনিসটা কি, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, দিলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব। আচ্ছা, ছোট হয়ে যাচ্ছে না তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো। আমি একটা উদাহরণ এখানে দিই, দিলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ একটা নির্দিষ্ট চাপে উষ্ণতায় আমি ধরে নিলাম যে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে, এসটিপিতে মানে 1 atm চাপ থাকবে আর 0°C মানে 273 কেলভিন হচ্ছে উষ্ণতা থাকবে। এসটিপিতে ধরো সাপোজ 44.8 লিটার H2 গ্যাসের পর ইকুয়ালস টু হচ্ছে 4 গ্রাম। বুঝবে ভালো করে, জিএম লেখা হয় না কিন্তু, জি লেখা হয় শুধুমাত্র, আর ফুল স্টপও দেওয়া হয় না এককের সময়। ধরে নিলাম আর কি, আমি তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 44.8 লিটার এই হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 4 গ্রাম, ঠিক আছে। সেই একই কন্ডিশনে সেই এসটিপিতে টেম্পারেচার, এসটিপি দিয়ে দেওয়া মানে টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু একই হয়ে গেল, মানে সেই 1 atm এবং হচ্ছে 273 কেলভিন টেম্পারেচার প্রেসার কিন্তু একই হলো, মানে একই এবং একই চাপ এবং উষ্ণতায়, এর দুজন কিন্তু চাপ এবং উষ্ণতা সেম। সেই একই আয়তনের মানে সেই 44.8 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাসের বদলে আমি ধরো একটা গ্যাস নিলাম, এ গ্যাসের ভর কত ধরে নিলাম,
এ গ্যাসের ভর হচ্ছে, এ গ্যাস দেবো নাকি অক্সিজেন গ্যাস দেবো? আচ্ছা ধরে নিলাম অক্সিজেন গ্যাসের। আচ্ছা এ গ্যাস দেবো না অক্সিজেন গ্যাস দেবো? আচ্ছা ঠিক আছে, আমি অক্সিজেন গ্যাস দিচ্ছি, ঠিক আছে। অক্সিজেন গ্যাস, আচ্ছা ঠিক আছে, এ গ্যাসই থাকুক, থোড়া কনফিউশন হো গিয়া। তাহলে এ গ্যাসের ভর সাপোজ আমি ধরলাম যে ওটা হচ্ছে 64 গ্রাম। আমি জাস্ট এটা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, মানে সেই একই আয়তনে, এগুলো কিন্তু ধরা মানে কিন্তু মেজারমেন্ট তোমাকে অবশ্যই করতে হবে। আমি ধরে নিলাম দুটো গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। দুটো গ্যাস নিয়েছি, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা আননোন গ্যাস যেটাকে এ গ্যাস আমি নাম দিয়েছি, ঠিক আছে। একই চাপ এবং উষ্ণতা রয়েছে, এও এসটিপিতে রয়েছে, হাইড্রোজেনও এসটিপিতে রয়েছে, এ গ্যাসটাও এসটিপিতে রয়েছে, একই চাপ এবং উষ্ণতা রয়েছে সেই একই কন্ডিশনে। এর যা আয়তন, হাইড্রোজেনের যা আয়তন, আর এখানে হচ্ছে এ গ্যাসের আয়তনও সেম, 44.8 লিটার, এও 44.8 লিটার। তাহলে এ গ্যাসের আয়তন এবং হাইড্রোজেন গ্যাসের আয়তন সেম। হাইড্রোজেন গ্যাস যে কন্ডিশনে রয়েছে, এ গ্যাসও সেই কন্ডিশন রয়েছে। বলছে ওদের ভরের অনুপাত নাও। নিচে কে থাকবে, উপরে কে থাকবে? নিচে কে থাকবে আর উপরে কে থাকবে বাবু? নিচে কে থাকবে? নিচে থাকবে যে সেম উষ্ণতা এবং চাপে সেম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরটা নিচে থাকবে। হাইড্রোজেন গ্যাসের ভরটা এখানে হচ্ছে 4 গ্রাম। আর ওই সেম উষ্ণতা এবং চাপে, সেম আয়তন এ গ্যাসের ভর কত? 64 গ্রাম। এরা যদি কাটাকুটি করে তাহলে গ্রাম গ্রাম বাবু কেটে যাবে, গ্রাম গ্রাম কেটে যাবে, একই ক্যান্সেল আউট হয়ে যাবে, একই সমজাতীয় রাশির ভাগফল। তাহলে আসছে কত? 16 আসছে, এখান থেকে আসছে 16। দেখো এর ইউনিট থাকবে না কোনো। এই যে টার্মটা যেটা বেরোলো, এইটা হচ্ছে আমাদের এ গ্যাসের হচ্ছে ভেপার ডেন্সিটি, বা হচ্ছে ভিডি, ভেপার ডেন্সিটি অফ কিন্তু O2, ভেপার ডেন্সিটি অফ O2, সরি, ভেপার ডেন্সিটি অফ O2 নয়, ভেপার ডেন্সিটি অফ অক্সিজেন। এ এর বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে এ এর বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি, যেটাকে আমরা ডি বলছি। তাহলে পুরো জিনিসটা আমার মনে হয় তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়নি। আমি এবার তোমাদের পুরো জিনিসটা আর একবার আমি রিপিট করছি, শুনবে ভালো করে। দুটো গ্যাস নেওয়া হয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস সবসময় যেন থাকবে, হাইড্রোজেন গ্যাস সবসময় থাকবে, এই গ্যাসটাকে সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। হ্যাঁ স্যার, আয়তন কি ফিক্স থাকবে না? তুমি যদি হাইড্রোজেনের যে আয়তন নেবে, অন্য যে গ্যাস নাও তুমি, এর জায়গায় বি গ্যাস, সি গ্যাস, ডি গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে তুমি হিলিয়াম, নিয়ন, যে গ্যাস নিতে পারো না কেন, এদের দুজনের আয়তন যেন সেম থাকে এবং এদের কন্ডিশন যেন সেম থাকে, একই চাপ এবং উষ্ণতা যেন থাকে। এসটিপি নাও হতে পারে, এটা যদি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 2 ATM চাপ থাকে, এটাও 10 ডিগ্রি সেলসিয়াস 2 ATM চাপ যেন থাকে। এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 5 ATM চাপ, এটা 100 ডিগ্রি সেলসিয়াস 5 ATM চাপে যেন থাকে। মোটামুটি দুটো যেই গ্যাস নাও না কেন, দুটো গ্যাসের কিন্তু আয়তন সেম থাকতে হবে এবং তাদের একই কন্ডিশনে রাখতে হবে। তখন হাইড্রোজেনের যে ভর হবে সেই ভরটাকে নিচে রাখবে, সেম কন্ডিশনে সেম আয়তনের হাইড্রোজেন গ্যাসের যা ভর হবে সেটাকে নিচে রাখবে। আর ওই সময় ওই হাইড্রোজেন রেসপেক্টে অন্য যে গ্যাস নিয়েছো, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হোয়াট এভার, হাইড্রোজেন নয়, হাইড্রোজেন বাদে যে গ্যাস নিয়েছো, তার ওই সেম টেম্পারেচার এবং সেম আয়তনে, সেম টেম্পারেচার এবং প্রেসারে সেম আয়তন হাইড্রোজেনের, সেম আয়তনে যত পরিমাণ হাইড্রোজেন নিয়েছো সেই পরিমাণ তুমি যদি এটা নাও, সেই একই আয়তন যদি পরিমাণ বলতে সেই আয়তন যদি এই এ গ্যাস নাও বা বি গ্যাস নাও, যা নাও না কেন, তার যে ভর হবে সেই ভরটাকে উপরে রাখতে হবে। এই যে ভাগফলটা কাটাকুটি করলে যে ভাগফলটা আছে, এটা হচ্ছে ওই যে আননোন গ্যাসটা নিয়েছো, এ বি সি গ্যাস যাই নাও না কেন, তার বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। এর কোনো একক থাকবে না, তুমি বুঝতে পেরে গেছো। দুটোরই ভরের অনুপাত, তাহলে কেজিতে থাকলে কেজি, গ্রামে থাকলে গ্রাম, তো তার একক এর হচ্ছে একক বিহীন হবে। তাহলে ভেপার ডেনসিটি এটা। এবার তুমি ডেফিনেশন যাও। বলছে একই চাপ এবং উষ্ণতা, দেখো আমি ডেফিনেশন এখান থেকে আসছি, দেখো একই চাপ এবং উষ্ণতায় নির্দিষ্ট আয়তন হাইড্রোজেন গ্যাসের আয়তন, হাইড্রোজেন গ্যাসের ভর, নির্দিষ্ট আয়তন বলতে এখানে আমি এই আয়তন ধরেছি, নির্দিষ্ট আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর 4 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে, এবং সেম চাপ এবং উষ্ণতায়, সেম চাপ এবং উষ্ণতায় সম আয়তন
এর সঙ্গে সমান আয়তন, সম আয়তন, ওই গ্যাসের যে ভরটা হচ্ছে সেই ভরের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে ভেপার ডেনসিটি। বা এটাও বলতে পারি যে এসটিপিতে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায়, হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় ওই গ্যাসটি মানে পরীক্ষণীয় গ্যাসটি যত গুণ ভারী, এখানে কত গুণ ভারী গো, 16 গুণ ভারী না, এর তুলনায় 16 গুণ ভারী, তো ভাগফল 16 আসছে মানে তো 16 গুণ ভারী, তাহলে যত গুণ ভারী সেই গুণ সংখ্যাটাই হচ্ছে তার ভেপার ডেনসিটি। তুমি অনুপাত দিয়েও বলতে পারো, তুমি গুণ দিয়েও বলতে পারো, যে সমান চাপ এবং উষ্ণতায় একই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর এবং একই চাপ ও উষ্ণতায় ওই নির্দিষ্ট গ্যাসের ভরের অনুপাতকে উপরে তাহলে এটা রয়েছে, তাই এটাকে আগে বলবে যে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় নির্দিষ্ট আয়তন অন্য কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই সমান চাপ এবং উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ভর, সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বলা হচ্ছে ভেপার ডেনসিটি। আই থিঙ্ক বুঝতে পেরে গেছো, অনেক কিছু বললাম, একই জিনিসই বারবার রিপিট করলাম, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার, তাই না? এই মোট কথা এটাই যে স্যার সেম চাপ এবং উষ্ণতায় রাখতে হবে দুটো গ্যাসকে, এবং যত আয়তন তুমি হাইড্রোজেন নেবে ঠিক তত আয়তন তোমাকে ওই নির্দিষ্ট গ্যাসটা নিতে হবে, ওই নির্দিষ্ট গ্যাসের ভরটা উপরে থাকবে আর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরটা নিচে থাকবে, দিয়ে কাটাকুটি করলে যে ভাগফল হবে সেটা হচ্ছে তার ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। বুঝলে? তো আশা করছি এবার ক্লিয়ার হয়ে গেছে, এবার তো অসুবিধা থাকার কথা নয়, তাও যদি অসুবিধা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমি বলছিলাম, চলে আসি বাষ্প ঘনত্ব। এই যে দেখো ডেফিনেশনে চলে আসছি, একই চাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসের ওজন, আমি যেটা এ ধরেছিলাম, কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী। দেখো না, হাইড্রোজেন গ্যাসের ওজন এখানে আমি যত আয়তন, যত চাপ উষ্ণতা এবং যত আয়তন ধরে নিচ্ছি, হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় ওই গ্যাসের ওজন যত গুণ ভারী, এখানে কত গুণ ভারী, 16 গুণ ভারী, তাহলে যত গুণ ভারী হবে সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হচ্ছে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বের ডেফিনেশনটা পরীক্ষার জন্য করে রাখবে, ঠিক আছে? দিলে দিয়ে দিতে পারে বাষ্প ঘনত্ব বলতে পিওজয় এর একক কি, পরীক্ষার জন্য করে রাখবে, একটু সাবধান করে রাখলাম, পরীক্ষা আসতে পারে এগুলো, ঠিক আছে? এটা অনেক সহজ কোশ্চেনও দেয়, অঙ্কের বদলে হয়তো এটা দিয়ে দিলেন তো অসুবিধা পড়ে যাবে না হলে। তো ডি বা ভেপার ডেনসিটি, ভিডিও বলা হয়, না হলে ডি দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, ডি মানে কিন্তু ভেপার ডেনসিটি। ভি আয়তন মানে নির্দিষ্ট আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন হবে, নির্দিষ্ট আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন অবভিয়াসলি কিন্তু একটা নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায়, কিন্তু এখানে অবশ্যই থাকবে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, এবং উপরে কে থাকবে ওই নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন ওই নির্দিষ্ট গ্যাসের ওজন, যে গ্যাসটা তুমি ভেপার ডেনসিটি মাপতে চাইছো আর কি, সেই গ্যাসের হচ্ছে ওজন থাকবে, এদের ভাগফল। নোট দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কথা, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না। দেখো বাষ্প ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না, তোমার এক্ষুনি আবার প্রশ্ন আসবে, স্যার আপনি তো বললেন একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় নিচে থাকবে হাইড্রোজেনের গ্যাসের ভর, ওই গ্যাসের ভরটা উপরে থাকবে, আবার বললেন ভেপার ডেনসিটি চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না, কি করে নির্ভর করবে? দুজনের ক্ষেত্রে চাপ উষ্ণতা তো সেম রাখতে হবে তোমাকে, এ যে চাপ উষ্ণতা থাকবে এও তো সেম চাপ উষ্ণতা থাকবে, দিয়ে তার তো ভাগফল তো ভেপার ডেনসিটি, তাই না? তাহলে এ চাপের উপরে নির্ভর করবে কি করে, চাপ উষ্ণতার নির্ভর করবে কি করে, এদের ভাগফলই তো ভেপার ডেনসিটি, তাই না? ওরা ওদের যে নির্দিষ্ট আয়তন নিয়েছো তাদের চাপ উষ্ণতা কিন্তু নির্ভর করবে, ভেপার ডেনসিটি কিন্তু চাপ উষ্ণতার উপর নির্ভর করবে না। বাষ্প ঘনত্ব একটি একক বিহীন রাশি, ভেরি ইম্পর্টেন্ট কথা, অলরেডি আমি দেখিয়ে দিলাম তোমাদের, কারণ এটা দুটো ভরের অনুপাত। একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার বাষ্প ঘনত্ব, প্রত্যেকটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্বের মান নির্দিষ্ট, অবভিয়াসলি সবসময়ের জন্য একটা নির্দিষ্ট গ্যাস, অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখবে তার ভেপার ডেনসিটি ফিক্স, সে হাইড্রোজেন গ্যাসের সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় সে একটা নির্দিষ্ট গুণ ভারী সবসময়ের জন্য হবে। নির্দিষ্ট গ্যাসের বাষ্প ঘনত্ব একটি তুলনামূলক সংখ্যা মাত্র, এটাও রিলেটিভ একটা ভ্যালু। কেন তুলনামূলক সম্পর্ক? এই যে হাইড্রোজেনের ভরের রেসপেক্টে তাকে মেজার করা হচ্ছে, তাই এটির কোনো একক নেই, এটা খেয়াল রাখবে, এর কিন্তু একক নেই, একক ভিন রাশি, ঠিক আছে? এরপরে আর এর সঙ্গে আরেকটা রিলেটেড টার্ম রয়েছে, সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব কি জিনিস? প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব বলছে যে প্রমাণ চাপ এবং উষ্ণতায় তোমাকে রাখতে হবে গ্যাসটিকে, হ্যাঁ, প্রমাণ চাপ এবং উষ্ণতায় রাখলে কোনো গ্যাসকে তখন তার 1 লিটারের যে ভর হবে, তাহলে এখানে লিটারটা মানে আয়তনটাকে ফিক্স করে দেওয়া হচ্ছে, তাহলে প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে বলা হচ্ছে তার প্রমাণ ঘনত্ব। তাহলে তোমাকে কিন্তু চাপ এবং উষ্ণতা এখানে প্রমাণ অবস্থায় নিতে হবে, এটাই বলা হচ্ছে যে প্রমাণ চাপ এবং উষ্ণতায়, যেটাকে আমরা এসটিপি ধরে নিই আর কি, 273 কেলভিন এবং 1 atm চাপ ধরে নিই,
তাহলে প্রমাণ চাপ এবং উষ্ণতা, এখানে চাপ উষ্ণতা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাস্ট ইনক্লুড করতে হবে। প্রমাণ মানে চাপ উষ্ণতা তুমি যদি ইনক্লুড না করো তাহলে কেটে দেবে কিন্তু। তাহলে প্রমাণ চাপ এবং উষ্ণতায়, যেটা আমরা এসটিপি বলছি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। তাহলে 1 লিটার যে কোনো একটা গ্যাস, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, এখানে ধরো হাইড্রোজেন রয়েছে সাপোজ, এখানে হচ্ছে হাইড্রোজেন রয়েছে সাপোজ, এখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে। তাহলে 1 লিটার হাইড্রোজেন রয়েছে এখানে, 1 লিটার এখানে সাপোজ 1 লিটার হাইড্রোজেন রয়েছে, 1 লিটার এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর যত হবে, যত ভর হবে, যত ভর হবে, যত ভর হবে, যত গ্রাম হবে, ধরো যত গ্রাম হবে, যত গ্রাম হবে 1 লিটার হাইড্রোজেনের ভর যত গ্রাম হবে, সেই যে গ্রাম সংখ্যাটা, এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেনসিটি বা হচ্ছে প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, ওইটাই বলা হচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব কত বলছে 0.089, এই 0.089 হবে, এটা এটা হচ্ছে 0.089 হবে। হ্যাঁ, গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটার কেন বলা হলো? প্রতি লিটারের জন্য যত গ্রাম, সেটাই হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে প্রমাণ ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার। আর বাষ্প ঘনত্বের একক কি? স্যার একক নেই, বাষ্প ঘনত্বের কোনো একক নেই, কিন্তু প্রমাণ ঘনত্বের কিন্তু একক কি হচ্ছে? গ্রাম পার লিটার। অর্থাৎ প্রতি লিটারে যত গ্রাম রয়েছে সেটা হচ্ছে তার একক। ওইটা ওই জন্য ওর একক হচ্ছে গ্রাম পার লিটার। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে রিলেশন, এইটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এই দুটো সম্পর্ক থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুব ভালো করে খেয়াল রাখবে। আর এবং এটা শর্ট কোশ্চেনের জন্য, যেগুলো স্টার মারছি ইম্পর্টেন্ট বলছি, ওগুলো কিন্তু ওইভাবে তুমি মার্ক করে রাখবে। তোমাদের তো সেম বই রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট বলছি বা স্টার মার্ক মেরে দিচ্ছি, ওইগুলো পরীক্ষার জন্য খুব ভালো করে করে রাখবে, ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রমাণ ঘনত্ব, যেটা আমরা বললাম যে এসটিপিতে 1 লিটারের ভর, যেটা বললাম সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। আর বাষ্প ঘনত্ব তো বললাম রিলেটিভ টার্ম। এদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইনটু তার বাষ্প, এবং হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে অন্য কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব। H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? 0.089 গ্রাম পার লিটার। আর যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে এটাকে যদি আমি ডি ধরে নিই, তাহলে এইটা হচ্ছে প্রমাণ ঘনত্ব সমান এইটা ইন্টু 0.089 ইন্টু হচ্ছে ডি। তাহলে এইটা হচ্ছে রিলেশন আর কি, প্রমাণ ঘনত্ব সমান এইটা ইন্টু ডি। বুঝতে পেরেছো? এইটাকে আমাদের একটু প্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমি পরের পৃষ্ঠায় কি প্রুভ করে দেবো? এটাকে আমি পরের পৃষ্ঠায় নিয়ে চলে যাচ্ছি, দিলে আমাদের এখানে প্রুভ করতে সুবিধা হবে। এটাকে আমি ছোট করে এখানে রেখে দিলাম, আমাদের এটা তো লাগবে না এখন, পরের পৃষ্ঠায় আমরা এটাকে প্রুভ করব। আমি এখানে আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে কোনটা প্রুভ করব? এইটাকে প্রুভ করব, প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটাকে আমি প্রুভ করব, প্রুভ করে এখানে দেখাবো। আচ্ছা, আমি বাষ্প ঘনত্ব থেকে শুরু করছি। আচ্ছা, বাষ্প ঘনত্ব সমান কি? বাষ্প ঘনত্ব কোনো গ্যাসের, ধরো এ গ্যাস ধরে নিলাম, এ গ্যাস একটা গ্যাস, এ গ্যাসের ক্ষেত্রে আমি বাষ্প ঘনত্ব কনসিডার করছি। ঠিক আছে, মন দিয়ে বুঝবে কিন্তু। বাষ্প ঘনত্ব সমান, আমি বলেছি যে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় ভি আয়তন গ্যাসের আয়তনটা হচ্ছে, ভি আয়তন গ্যাসের ভরটা উপরে থাকবে, ভি আয়তন গ্যাসের ভরটা উপরে থাকবে, আর হাইড্রোজেন গ্যাসের সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরটা নিচে থাকবে। তাহলে আমি এসটিপিতে যদি কনসিডার করি, এসটিপিতে আমি এসটিপিতে ধরে নিলাম, একই নির্দিষ্ট চাপ উষ্ণতা না বলে আমি এসটিপিতে ধরে নিলাম, দিলে সেখানে চাপ আর উষ্ণতাটা ফিক্স হয়ে গেল। এসটিপি যদি বলে দিই, সেখানে তো 180 প্রেসার আর হচ্ছে উষ্ণতা তো 273 কেলভিন ধরেই নিচ্ছি ওখানে। তাহলে এসটিপিতে হলে আমাদের আর কোনো নির্দিষ্ট চাপ আর উষ্ণতা বলতে হবে না, ওই জন্য এসটিপিতে বললাম। তাহলে এসটিপিতে উপরে কে থাকে? অন্য গ্যাসের ভর থাকে। তাহলে এসটিপিতে ভি লিটার বা ভি আয়তন, ভি লিটার থাকুক, ভি লিটার গ্যাসের ভর। কোন গ্যাসের ভর বলো তো? যে গ্যাসের তুমি বাষ্প ঘনত্ব বের করতেছো, ধরো এ গ্যাসের বাষ্প ঘনত্ব বের করছো, তাহলে তুমি বলবে এসটিপিতে ভি লিটার এ গ্যাসের ভর বলবে, ভি লিটার এস গ্যাসের ভর বলবে তুমি। হ্যাঁ, ভি লিটার এস গ্যাসের ভর। ভি লিটার বলবে নাকি ভি আয়তন বলবে? ভি আয়তন বলতে পারো, ভি আয়তন, ভি লিটার না বলে ভি আয়তন বলে দাও তো। তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, ভি আয়তন গ্যাসের ভর। মানে এটা কোন গ্যাসের কথা বলছি?
যে কোনো ওই এ গ্যাস বি গ্যাস হোয়াট এভার। আর নিচে কি থাকবে ওই সেম কন্ডিশনে, কিন্তু সেম আয়তনের, তাহলে সেম কন্ডিশনে এসটিপিতে সেম আয়তনে ভি আয়তন কোন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর বলবো, H2 গ্যাসের গ্যাসের ভর বলবো, গ্যাসের ভর থাকবে, এই অনুপাতটাই তো বাষ্প ঘনত্ব, তাই না? তাহলে এসটিপিতে আমি এরপরে বলি যে ভি লিটারের বদলে 1 লিটার বলতে পারি, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, মানে যে গ্যাসের গ্যাস হতে পারে বি গ্যাস হতে পারে, গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার, এটাই 1 লিটার করলে এটাও 1 লিটার করে দিতে হবে, তাহলে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর হবে, তখন H2 গ্যাসের ভর হবে, তাই না? এটা বাষ্প ঘনত্ব সমান হচ্ছে কিন্তু বাবু দেখো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর মানে কি, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর মানে ওই গ্যাসের হচ্ছে প্রমাণ ঘনত্ব, তাই না? তাহলে এসটিপিতে আমরা তো এক্ষুনি বললাম এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর মানে তো ওই গ্যাসের হচ্ছে প্রমাণ ঘনত্ব, তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের ওই গ্যাসের মানে কোন গ্যাসের, এই গ্যাস বি গ্যাস হোয়াট এভার, তাহলে গ্যাসের এটা হচ্ছে প্রমাণ ঘনত্ব উপরে থাকলো, আর নিচে কি থাকবে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর মানে কি, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, H2 এর যে কোনো গ্যাস এখানে উপরে রাখছি আর নিচে হাইড্রোজেন গ্যাসে রাখছি, তাহলে সেম কন্ডিশন থাকলে এটা হচ্ছে যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, তাহলে H2 এর প্রমাণ ঘনত্ব। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, এটা যেরকম আছে সেরকম থাকলো, এটা তো যেরকম আছে থাকলো, আর নিচে কি থাকবে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, 0.089, তাই না? এটা হচ্ছে 0.089, তাহলে উপরে লিখবো H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব, আমি ওইটা কপি করে আবার নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ সেম জিনিসটা আমাদের তুলতে হবে। তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত স্যার, 0.089, আর হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব এটা কি সমান আসছে, বাষ্প ঘনত্ব ডি সমান, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব ডি সমান, তাই না? সুতরাং এখান থেকে আমি যদি এদিক ওদিক করে দিই যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইনটু এইটা, তাই না? সুতরাং এখান থেকে না হলে তুমি যে কোনো খুশি দেখিয়ে দিতে পারো, দাঁড়াও। তাহলে এইটা সমান হলো, আমি এইটাকে এখান থেকে এখানে নিয়ে চলে আসি, বেটার হবে, এটা বুঝতে তোমাদের সুবিধা হবে, না হলে আবার খোটোমোটো লাগতে পারে। দেখো মানে এই বাষ্প ঘনত্ব ডি সমান তো আমরা নিয়ে এসেছিলাম, তাই না? তো এটা তো ডি সমান ছিল, এটা তো ডি ছিল, তাহলে ডি সমান এইটা পরপর এলো, সুতরাং আমরা বলতে পারি এটা তো ডি সমান, এটা ডি সমান, এটাও ডি সমান, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি গো, এখান থেকে যদি বলি তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান, গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু H2 এর প্রমাণ ঘনত্ব, ঠিক আছে? এবার তুমি এইটাও একটা রিলেশন হয়ে গেল, এটাও একটা রিলেশন হয়ে গেল, এটাও একটা রিলেশন, এটা একটা রিলেশন, আরেকটা রিলেশন কি হবে, আরেকটা রিলেশন, তো এখান থেকে এটা নিতে পারো যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান, এই জায়গায় কত লিখবে, 0.089 লিখে দিলেই হয়ে গেল, 0.089 হয়ে গেল, একই জিনিস তো, তাই না? তো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান, তাহলে এখান থেকে লিখবে প্রমাণ ঘনত্ব সমান একই জিনিস, প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইনটু হচ্ছে 0.089, এটাও প্রুফ আছে অনেক সময় পরীক্ষায়, এটাও প্রুফ করতে দেয়, এটাও যদি প্রুফ করতে দেয় করে দেবে প্রুফ, ক্লিয়ার?
তো এইভাবে কিন্তু আমরা বাষ্প ঘনত্ব এবং পরমাণু ঘনত্বের মধ্যে এইভাবে রিলেশন এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষার জন্য তুমি করে রাখবে। আর হাইড্রোজেনের পরমাণ ঘনত্ব এই ভ্যালুটাও তুমি খেয়াল রাখবে। ঠিক আছে, আরেকটা আমাদের প্রুফ রয়েছে, এই যে এখানে ছিল বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক, বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক, এইটা আমরা আরেকটা স্লাইডে করছি। আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্ক, বাষ্প ঘনত্বের সম্পর্ক, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক। ঠিক আছে, এইটা আমাদের এক্ষুনি একটু এস্টাবলিশ করে ফেলতে হবে। এটাও ইম্পর্টেন্ট, তবে এস্টাবলিশটা যেটা করা হয়, এস্টাবলিশটা পরীক্ষায় খুব একটা আসে না, তবে তোমাদের করে রাখতে হবে। একবার কিন্তু এসছিল, মাধ্যমিকের পরীক্ষায় এসছিল, তবে আমি সাবধান থাকতে বলবো, করে নিতে বলবো, আগের প্রুফটা এবং এই প্রুফটা করে নিতে বলবো। কিন্তু খুব সহজ, তুমি এক্ষুনি দেখতে পাবে, খুব সহজ। আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি? বাষ্প ঘনত্ব এক্ষুনি আমরা করলাম, বাষ্প ঘনত্ব সমান, বাষ্প ঘনত্ব সমান কি, ভেপার ডেনসিটি বাষ্প ঘনত্ব সমান কি, যে উপরে কি থাকবে বাবু, উপরে থাকবে ভি আয়তন ওই গ্যাসের আয়তন, নিচে থাকবে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর নিচে থাকবে, নিচে থাকবে ভি আয়তন, আয়তন এইচ টু, এইচ টু এটা গ্যাস দিয়ে দিলাম, এইচ টু গ্যাসের ভর, পরে কি থাকবে ভি আয়তন, আয়তন ওই গ্যাসের ভর আর কি, মানে এ গ্যাস হতে পারে, বি গ্যাস হতে পারে, গ্যাসের ভর। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, একই চাপ এবং উষ্ণতায়, কিন্তু এটা কিন্তু সবাইকে একই চাপ এবং উষ্ণতায় থাকতে হবে। এইখানে লিখতে হবে একই চাপ, মানে এও একই চাপ এবং উষ্ণতা থাকবে, এও একই চাপ উষ্ণতা থাকবে, চাপ ও উষ্ণতায়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে বাবু। একই চাপ এবং উষ্ণতায় কিন্তু থাকতে হবে, একই চাপ এবং উষ্ণতায় থাকতে হবে, একক নয়, একই, একই চাপ এবং উষ্ণতায় থাকতে হবে। এবার একটা জিনিস তোমাদের বলি, একই চাপ এবং উষ্ণতায় থাকলে তোমাদের আগে অ্যাভোগাড্রো সূত্র পড়ানো হয়েছিল। ধরো সাপোজ এখানে এই কন্টেনারে একই এবং একই চাপ এবং উষ্ণতায় রয়েছে, একই চাপ, ধরো সাপোজ একই চাপ বলতে পি চাপ এবং হচ্ছে টি উষ্ণতায়, এখানে সাপোজ হচ্ছে ভি আয়তন, ভি আয়তন। এই রকম সেম কন্টেনারে এখানে সাপোজ এ একটা গ্যাস রয়েছে, এ একটা গ্যাস রয়েছে, সেম চাপ এবং উষ্ণতায়, সেম চাপ এবং উষ্ণতায় এখানে একটা গ্যাস বি গ্যাস রয়েছে। কি বললাম, এখানে একটা বি গ্যাস রয়েছে, এরও চাপ কত, পি চাপ, উষ্ণতা টি, এবং এরও আয়তন কিন্তু ভি। শুনে মন দিয়ে, একই চাপ এবং উষ্ণতায় একটা গ্যাস এ রয়েছে, একই চাপ এবং উষ্ণতায় আরেকটা গ্যাস বি রয়েছে, এর যা আয়তন তারও তাই আয়তন। এইটা যদি হয়, এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমাদের অ্যাভোগাড্রো সূত্রতে বলা হয়েছে যে এর যদি এন সংখ্যক অণু থাকে, এন অণু থাকলে এখানে এন সংখ্যক অণু থাকলে এখানেও কিন্তু এন সংখ্যক অণু থাকবে, এখানেও কিন্তু এন সংখ্যক অণু থাকবে। এখানে যদি এন সংখ্যক অণু থাকে, সে যে গ্যাস হোক না কেন, সে এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, হোয়াটএভার যাই হোক না কেন, এর চাপ উষ্ণতা আয়তন, এর চাপ উষ্ণতা একই থাকলে, চাপ উষ্ণতা আয়তন থাকলে এখানে যত সংখ্যক অণু থাকবে এখানেও তত সংখ্যক অণু থাকবে। এটা তোমরা গ্যাসেও তো পড়ে এসছো, ভি ভ্যারেজাজ এন তোমরা পড়ে এসছো। তাহলে তাই যদি হয় বাবু, তুমি এখানে সেই লজিকটা যদি এখানে কাজে লাগাও, তাহলে এখানে বলতে পারি যে ভি আয়তন গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, যদি আমি ধরে নিই যে ভি আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে আমরা বলতে পারি না যে উপরে কি লিখতে পারি, যে এন সংখ্যক অণুর ভর, ভি আয়তনে ধরো সাপোজ এন সংখ্যক অণু রয়েছে আমি ধরে নিলাম, তাহলে আমি বলতে পারি যে এন সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর হবে। তাহলে এখানে লিখতে পারি এন সংখ্যক গ্যাসের অণুর ভর, আর নিচে থাকবে কি সেই এন সংখ্যক, কিন্তু ভি আয়তনে এন সংখ্যক, মানে একই নির্দিষ্ট চাপ, একটি নির্দিষ্ট চাপে উষ্ণতায় ভি আয়তনে যদি এন সংখ্যক ওই গ্যাসটা থাকে, এ গ্যাস, বি গ্যাস, হোয়াটএভার, তাহলে একই চাপে এবং উষ্ণতায় ভি আয়তনে হাইড্রোজেনও কিন্তু সেই এন সংখ্যকই থাকবে।
তাহলে এই জন্য আমি লিখছি যে মানে এই আয়তন মানে ভরটাকে আমি এখানে কণা সংখ্যা দ্বারা রিপ্লেস করছি, যে n সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই n সংখ্যক H2 গ্যাসের গ্যাসের অণুর ভর, H2 গ্যাসের অণুর ভর। ঠিক আছে, এটা বাষ্প ঘনত্ব সমান আসছে। n সংখ্যক গ্যাসের অণুর বদলে আমি যদি একটি অণু যদি রাখি, এরও একটা রাখবো, তাহলে একটি অণুর ভর মানে একটি গ্যাসীয় অণুর ভর আর কি, একটি গ্যাসীয় অণুর ভর, একটি গ্যাসের অণুর ভর, গ্যাসের করে দিলাম, একটি গ্যাসের অণুর ভর। নিচে কি থাকবে, একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, এক এক করে দিলাম আর কি, একটি H2 গ্যাসের অণুর ভর থাকবে। আচ্ছা, একটি H2 অণু বলতে, আচ্ছা এখানে কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে যে ধরে নিলাম যে ধরি ভি আয়তনে n সংখ্যক অণু আছে, এটা ধরে নিয়েছি আর কি, যে ভি আয়তনে n সংখ্যক অণু। তাহলে ভি আয়তনে n সংখ্যক অণু থাকে যদি, তাহলে তাহলে ভি আয়তনে n সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে ভি আয়তনে n সংখ্যক H2 গ্যাসের অণুর ভর হবে। n জায়গায় 1 করে দিয়েছি। তাহলে একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। হাইড্রোজেন মানে কি, কিন্তু দেখো H2 মানে কিন্তু দুটো হাইড্রোজেনের পরমাণু প্লাস হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তাই না? তাহলে হাইড্রোজেনের অণু মানে এটা হচ্ছে একটা অণু, মানে কিন্তু এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, তাহলে এটা একটা পরমাণু, তাহলে দুটি পরমাণু মিলে একটা কিন্তু অণু তৈরি হয়। তাহলে এখানে হাইড্রোজেনের অণু বলতে দুটো হাইড্রোজেন পরমাণুর ভর, দেখো না, একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু মিলেই একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়। তাহলে আমি বলতে পারি যে একটি হাইড্রোজেন অণুর ভর মানে কিন্তু উপরে যেরকম আছে সেরকম আমি লিখলাম, নিচে হচ্ছে একটি হাইড্রোজেন অণুর ভর মানে হচ্ছে 2 গুণিতক একটি, মানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে তো একটা হাইড্রোজেন অণু হয়, তাহলে 2 গুণিতক একটি হাইড্রোজেন পরমাণুর ভর মানে একটি হাইড্রোজেন অণুর ভর, তাই না? আই থিঙ্ক বুঝতে পেরেছো, একটি H2 অণুর ভর মানে হচ্ছে 2 গুণিতক একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আর উপরে কি থাকবে, উপরে যেরকম আছে সেরকম থাকবে, কপি করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, একটু ঠিক করে নিয়ে দাও, দেখো তাহলে একটি গ্যাসের অণুর ভর, গ্যাসের অণুর হয়ে গেল কেন, কাহা 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 তু কাহা মে, আবার অণু 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 হয়ে গেল কিউ। ঠিক আছে, তাহলে একটি গ্যাসের অণুর ভর মানে ওই এ গ্যাস হতে পারে, মানে যেটা আননোন গ্যাস আর কি, যা তুমি বাষ্প ঘনত্ব বের করতে চাইছো, তাহলে একটি ওই গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই 2 গুণিত একটি হাইড্রোজেন পরমাণু ভর। বাবু দুটো হাইড্রোজেন মিলেই তো একটা হাইড্রোজেনের অণু, হাইড্রোজেন পরমাণু মিলেই তো একটা হাইড্রোজেনের অণু, ওই জন্য দুইটা বাইরে বের করে নিয়েছি। তাহলে একটি হাইড্রোজেনের পরমাণুর ভর যা হবে, একটি হাইড্রোজেন অণুর ভর কি হবে, তার দুগুণ হয়, তাই না? মানে H2 অণুর ভর সমান হচ্ছে H2 এর ভর, হচ্ছে H2 এর ভর মানে হচ্ছে 2 গুণিত H পরমাণুর ভর, H পরমাণুর ভর, পরমাণুর ভর তো 2 গুণ করলে H2 অণুর ভর হবে, এটা তো H2 অণুর ভর, তাই না? H2 অণু। তাহলে এখান থেকে আমি এরকম করে নিতে পারি, এই দুইটাকে বের করে নিচ্ছি, তাহলে 1/2টাকে বের করে আনলাম, উপরে কি থাকবে সেটাকে লেখো, উপরে থাকবে একটি হাইড্রোজেন অণুর ভর, উপরে থাকলো, একটু নিচের দিকে করে দিই, ঠিক আছে। আর নিচে কি থাকবে, নিচে তো এ তো 2 তো নিয়ে নিয়েছি, একটি হাইড্রোজেন পরমাণুর ভর থাকবে, তাহলে একটি, এইটা নিচে থাকবে। কি বলবে স্যার, লিখলে তো হতো, কপি পেস্ট আপনারা যে অপশন আছে, ইয়েস। আর উপরটা তো পালিয়ে গেল গো, আই হাই, উপরে পালিয়ে গেছে, উপরে পালিয়ে গেছে, উপরে যেরকম ছিল সেরকম একটা নিয়ে আসতে হবে, এই যে
দেখো কিছুই করিনি, এন সংখ্যক গ্যাসের অণুর ভর ছিল, এন এর জায়গায় একটি গ্যাসের অণুর ভর করলাম, এখানেও এটা একটা করলাম, মানে এটা একটা করতে হবে একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, যে তাহলে একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, একটি হাইড্রোজেন অণুর ভর উপরে যেরকম আছে থাকলো, একটি হাইড্রোজেন অণুর ভর মানে হচ্ছে একটা অণু মানে দুটো পরমাণু, তাহলে 2 গুণিতক একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আচ্ছা 1/2টাকে এখানে নিয়ে চলে এসেছি, তাহলে উপরে থাকবে একটি হাইড্রোজেন গ্যাসের একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তোমরা এটা নিশ্চয়ই আগে এই জিনিসটা জেনেছো যে এই যে টার্মটা এইটাকে বলা হয় আপেক্ষিক ভর, এটাকে বলা হয় এটাকে বলা হয় আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভরও বলা হয়, এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তোমরা হাইড্রোজেন স্কেলে তোমরা এটা পড়েছিলে না, যে একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেটা হচ্ছে আণবিক ভর। কি বললাম? আণবিক ভরের ডেফিনেশন এটাই ছিল যে একটি অণুর ভর একটি এইচ পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাই হলো আণবিক ভর। মানে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ ভারী, অন্য গ্যাসের অণুটা যত গুণ ভারী, সেই গুণ সংখ্যাটাই হচ্ছে তার আণবিক ভর। তাহলে নিচে থাকবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তার তুলনায় ওই গ্যাসের অণুটা যত গুণ ভারী, মানে উপরে থাকবে ওই গ্যাসের অণুর ভর, এইটাই হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে হাফ ইন্টু ইকুয়ালস টু, আচ্ছা উপরে কি তুলে দেবো, ছোট করে তুলে দিচ্ছি না, এখান থেকে আমরা লিখতে পারি যে এটা কিন্তু বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এখানে বাষ্প ঘনত্ব আমি লিখছি, বাষ্প ঘনত্ব সমান পরে থাকবে হাইড্রোজেন গ্যাসের অণুর ভর আর একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা হাফ তো হাফ যেরকম আছে থাকলো, এইটা মানে তো আণবিক ভর, এক্ষুনি আমরা বললাম এটা মানে হচ্ছে আণবিক ভর বা আণবিক গুরুত্বও বলা হয়। তাহলে এই আণবিক ভরকে এইটাই অ্যাকচুয়ালি যেটা হলো না, এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে আরো একটু ঠিক করে লিখি দাঁড়াও। তাহলে বাষ্প ঘনত্ব সমান আমি কি লিখতে পারি, বাষ্প ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি গো, বাষ্প ঘনত্ব সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু আণবিক ভর, এইটা এটা, বা এখান থেকে আমি জিনিসটাকে মডিফাই করে এটাও লিখতে পারি বাষ্প ঘনত্ব ডি ইকুয়ালস টু হাফ ইন্টু আণবিক ভরকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই না, এটাও বলতে পারি। অথবা এখান থেকে এটা বলতে পারি, দেখো এম সমান আমি কি লিখতে পারি, এম ইকুয়ালস টু 2 ইন্টু ডি করতে পারি, 2 ইন্টু ডি। এইটা হচ্ছে সেই ফেমাস ইকুয়েশন আর কি, যেটা আমরা ভীষণভাবে পছন্দ করি, প্রচুর কাজে লাগে আর কি, আমি লাভ সাইন দিয়ে দিলাম, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটাই আমাদের প্রচুর কাজে লাগবে পরীক্ষায়, এরকম প্রমাণ করতে দেয় আর কি যে আণবিক ভর সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব, এটাকে প্রুভ করো। কত সুন্দর করে আমি জিনিসটা তোমাকে করিয়ে দিলাম, বুঝতে পেরেছো? আই থিঙ্ক পুরো জিনিসটা ক্লিয়ার তোমাদের, সমস্ত জিনিস একদম শুরু থেকে শেষ অবধি ভালো করে ডিটেলে আমি ডিসকাস করে দিলাম। একটি অণুর ভর অ্যাকচুয়ালি একটি হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় যত গুণ ভারী, ওটা হচ্ছে ওই তুলনামূলক সংখ্যাটাকে আণবিক ভর বলা হয়, তো এইটা তো সেই আণবিক ভর হয়ে গেল। আই থিঙ্ক সবার একদম ক্লিয়ার, ঠিক আছে। এরপরে ভর বাষ্প ঘনত্ব এবং আয়তন সংক্রান্ত, ভর বাষ্প ঘনত্ব এবং আয়তন সংক্রান্ত গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কিছু, এগুলো লাগবে না তোমাদের, যখন আমি অঙ্ক করাতে যাব তোমাদের এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেবো, তবে দুই একটা জিনিস একটু জেনে রাখো, সব জেনে জেনে এসছো, ক্লাস 9-এ এই সব জিনিসগুলো পড়ানো হয়েছে, যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22,400 সিসি মানে সেন্টিমিটার কিউব বা 22.4 লিটার, বা 22,400 ml-ও বলা হয়, 22,400 ml-ও কিন্তু বলা হয়, 22,400 ml বা 22,400 সেন্টিমিটার কিউব বা 22.4 লিটার। 1 মোল এবং এসটিপিতে যেন থাকে। এবার বলবে স্যার এসটিপিতে যদি না থাকে, ধরো বললো যে 100 ডিগ্রি সেলসিয়াসে বা 10 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাস রয়েছে, তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ওই এসটিপির ভ্যালুটা একদম বসাবে না, অঙ্ক যখন করাবো এই জিনিসগুলো শিখিয়ে দেবো। এসটিপি যদি থাকে তখন ভালো কথা, এসটিপি যখন না থাকবে তখন কিন্তু তোমাকে এই P1V1/T1 P2V2/T2 এই যে বয়েলের সূত্র, এটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য এখানে লেখা আছে গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের আয়তন এসটিপিতে দেওয়া না থাকলে,
দেওয়া না থাকলে, অ্যাকচুয়ালি দেওয়া না নয়, দেওয়া এখানে নাটা হবে, দেওয়া না থাকলে সেক্ষেত্রে সংযুক্ত গ্যাস সমীকরণ অর্থাৎ P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2, মানে এই সমীকরণ তোমাকে কিন্তু ইউজ করতে হবে। P2V2/T2 এই ইকুয়েশন তোমাকে ইউজ করতে হবে। কখন? যদি এসটিপিতে না দেওয়া থাকে, এটা খেয়াল রাখতে হবে। মানে এসটিপি দেওয়া নেই, তাও তুমি 1 মোলের আয়তন তুমি 22.4 লিটার বা 22,400 তুমি ধরে নিচ্ছ, এরকম কিন্তু করা যাবে না। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর অলরেডি আমরা করে দিয়েছি 0.089, আর গ্যাসের আণবিক ভর বা আণবিক ওজন ইকুয়ালস টু 2 গুণিতক বাষ্পীয় ঘনত্ব, মানে m ইকুয়ালস টু 2d, এই রিলেশনও অলরেডি হয়ে গেছে। আর এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন, গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম, এটা তো আমরা এক্ষুনি আমরা ডিরাইভ করলাম। তো এইসব জিনিসগুলো হয়ে গেছে। এরপরে আমাদের লাস্ট যে জিনিসটা রয়েছে, গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের পার্থক্য, এটা পরীক্ষার জন্য করে রাখবে। প্রমাণ ঘনত্ব গ্যাসের প্রমাণ ঘনত্ব উষ্ণতা নয়, উষ্ণতা। প্রমাণ ঘনত্ব উষ্ণতা এবং চাপের উপর নির্ভরশীল। প্রমাণ ঘনত্ব কিন্তু চাপ আর উষ্ণতার উপর নির্ভরশীল, বাষ্প ঘনত্ব নির্ভরশীল নয়, তাই না? এখানে তো বলা হয়েছে যে একটা নির্দিষ্ট চাপ এবং প্রমাণ ঘনত্ব, তো তোমাকে বলা হয়েছে যে প্রমাণ ঘনত্বের ক্ষেত্রে এসটিভিতে তোমার 1 লিটারের ভর হচ্ছে প্রমাণ ঘনত্ব, তাই না? সো সেখানে কিন্তু প্রমাণ চাপ উষ্ণতা না দিলে তুমি কিন্তু প্রমাণ ঘনত্ব পাবে না। সুতরাং প্রমাণ ঘনত্বের ক্ষেত্রে চাপ এবং নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা কিন্তু তোমাকে দিতে হবে। প্রমাণ ঘনত্বের একক গ্রাম পার লিটার, আর বাষ্প ঘনত্বে তো একক নেই। এটাই বলা হচ্ছে যে বাষ্প ঘনত্বের ক্ষেত্রে গ্যাসে বাষ্প ঘনত্ব উষ্ণতা ও চাপের উপর নির্ভরশীল নয়, আর এটা কিন্তু নির্ভরশীল হয়, এটা খেয়াল রাখবে। আর এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে একক, আর বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক নেই। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। আর জেনে রেখো, এখানে বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না। এটা তোমাদের পরীক্ষায় কোনোদিন যদি ব্যাখ্যা দেয় যে বাষ্প ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। তুমি বলবে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব, আচ্ছা, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু আণবিক ভর ইকুয়ালস টু, যেহেতু কোনো গ্যাসের আণবিক ভর নির্দিষ্ট, আচ্ছা একটু মিস্টেক আছে, গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু m ইকুয়ালস টু 2d আর কি, এইটা বলছে আর কি। বাষ্প ঘনত্ব ইন্টু আণবিক ভর ইকুয়ালস টু, যেহেতু কোনো গ্যাসের আণবিক ভর নির্দিষ্ট এবং এর চাপ, আচ্ছা আচ্ছা, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে আণবিক ভর বাই 2, এইটা বাষ্প ঘনত্ব d সমান কি, d সমান m/2, তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। এবার এটা উঠে যাবে, যেহেতু কোনো গ্যাসের আণবিক ভর নির্দিষ্ট এবং এর মান চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না, সেই জন্য ওই গ্যাসের বাষ্প ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব ও চাপ উষ্ণতার উপর নির্ভর করে না। কিছুই নয়, তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে লিখবে। দেখো, বাষ্প ঘনত্ব সমান m/2, তাহলে এই যে বাষ্প ঘনত্ব তো d, তাহলে বাষ্প ঘনত্ব যদি চাপ ও উষ্ণতার উপর নির্ভর করতে চাইতো, তাহলে এটা তো কখনো দুই তো সংখ্যা, এটা চাপ উষ্ণতার উপর কি নির্ভর করবে? তাহলে এমটাকে চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করতে হতো। তুমি বলবে যে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2, যেহেতু গ্যাসের আণবিক ভর তো সবসময় কনস্ট্যান্ট, আণবিক ভর উষ্ণতা চাপের উপর নির্ভর করে না, তাহলে যেহেতু আণবিক ভর চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না, তাই বাষ্প ঘনত্ব চাপ উষ্ণতার উপর নির্ভর করবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর বাকিটা তো হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের অঙ্ক রয়েছে, আমরা এক এক করে নিউমেরিক্যাল গুলো করব। যা থিওরি ছিল সব থিওরি কমপ্লিট, এবার তোমাদের একটা দুটো ভিডিও যাবে, সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র নিউমেরিক্যাল করানো হবে। ঠিক আছে, শুধুমাত্র নিউমেরিক্যাল ক্যালকুলেশন থাকবে, অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, শিখে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং প্রিলিমিনারি তোমাদের যে আইডিয়া ছিল যে এই চ্যাপ্টারটা মনে হয় খুব ডিফিকাল্ট, হ্যাঁ মনে হয় পারাটা অসম্ভব, কিন্তু বিশ্বাস করো, আমি তো বলছি যে কোনো অসুবিধা হবে না। থিওরিটা জাস্ট হলো, এরপরে অঙ্কগুলো যখন করাবো দেখবে জল ভাত লাগবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই ফিডব্যাক সেকশনে জানিয়ে দিও। কেমন? চলো আজকের মতো টাটা সবাইকে।